বেশ। আমার আওয়াজ শোনা যাচ্ছে? আচ্ছা, তো সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে সমাস। সমাস আসলে বাংলা ভাষায় শব্দ গঠনের একটি বিশিষ্ট প্রক্রিয়ার নাম হলো সমাস। দেখো, শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হুম। বাংলা ভাষা, যেহেতু আমরা বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ পড়ছি, এই কারণে বাংলা ভাষায় একটি শব্দ গঠনের প্রক্রিয়ার নাম হলো সমাস। শব্দ গঠন কিভাবে করা যায়, বাংলা ভাষায় অনেক ধরনের প্রক্রিয়া আছে, তার মধ্যে একটি অন্যতম প্রক্রিয়া হলো সমাস। এই সমাস শব্দটি অর্থ হলো সংক্ষেপ। এটি ব্যাকরণে অর্থগতভাবে যে পারস্পরিক সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদীকরণকে সমাস বলছে। আসলে সমাস শব্দটি সংক্ষেপ বা সমাহার বা মিলন অর্থে ব্যবহার হলেও ব্যাকরণে এটা এক পদীকরণ। একটা পদে পরিণত করার প্রক্রিয়াটাকে ব্যাকরণে বলা হচ্ছে সমাস। একপদীকরণ শব্দটি পরোক্ষভাবে সংক্ষেপ অর্থেই ব্যবহার হয়, অর্থাৎ সমাস শব্দের অর্থ সংক্ষেপ হলেও ব্যাকরণের দিক থেকে পারস্পরিক সম্পর্কযুক্ত কয়েকটা পদের মিলনে যে সংক্ষিপ্ত রূপ তৈরি হয় তাকে আমরা বলবো সমাস। আজকের আমাদের আলোচনার বিষয় সমাস। সমাস শব্দটি সংস্কৃত এবং তৎসম, এটি একটি বিশেষ্য পদ। তৈরি হয়েছে সম পূর্বক অস ধাতু যোগ অপ্রত্যয়ে, অর্থাৎ সম্পূর্বক অস ধাতু অপ্রত্যয়ে যুক্ত হয়ে সমাস শব্দটি তৈরি হয়েছে। সমাস শব্দটি ব্যাকরণে ব্যবহার হচ্ছে অর্থগতভাবে যে পারস্পরিক সম্পর্কযুক্ত একাধিক পদগুলোকে এক পদে পরিণত করার জন্য। কেন ব্যবহার করা হয় তার মূল কারণ হলো সংক্ষেপ করা, শ্রুতিমধুরতার জন্য। সাপোজ যদি কয়েকটা শব্দ থাকে, যেমন রথকে দেখা, এই ধরনের দুইটা পদ রয়েছে, এই দুইটা পদকে উচ্চারণ করতে গেলে কিছুটা পরিশ্রম সাপেক্ষ হয় এবং শুনতে ততটা শ্রুতিমধুর হয় না। যদি সেটাকে সংক্ষিপ্ত করে রথ দেখা বলে দিই, তাহলে এই রথকে দেখা দুইটা পদ উচ্চারণে যেরকম শ্রুতিমধুরতা আসে, তার থেকে এই রথ দেখা শব্দ বা পদটিতে তার থেকে বেশি শ্রুতিমধুরতা হয়, কিন্তু অর্থগত দিকটা একই থেকে যায়। তাহলে সংক্ষিপ্ত রূপ করে শ্রুতিমধুরতা করার জন্য সমাসের ব্যবহার করা হয়ে থাকে, কিংবা সংক্ষেপে সুন্দর করে উপস্থাপন করার জন্য সমাস ব্যবহার করা হয়ে থাকে, বা বাংলা ব্যাকরণের সমাস প্রক্রিয়াটিকে ব্যবহার করা হয়। সমাস সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে সমাস করতে গেলে। সেই তথ্যগুলো হলো একটা সমস্যমান পদ, একটা সমস্ত পদ, আর একটা ব্যাস বাক্য। এই তিনটা পদই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সমাস আলোচনার ক্ষেত্রে। আমরা এই সমাস সমাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এইভাবে জানবো। আমি একটা ব্যাস বাক্য নিয়েছি, এটা ব্যাস বাক্য। ব্যাস বাক্যটা হলো পিতা ও মাতা, এটা একটা ব্যাস বাক্য। কেন ব্যাস বাক্য সেটাও বলছি। এটা থেকে সংক্ষিপ্ত রূপ তৈরি হয়েছে পিতা মাতা, এটার নাম সমস্ত পদ। দেখো, এই যে ব্যাস বাক্যটা রয়েছে, ব্যাস বাক্যটা কিসের দ্বারা গঠিত হয়েছে? সমস্যমান পদের দ্বারা গঠিত হয়েছে। সমস্যমান পদ কোনগুলো? ব্যাস বাক্যের অন্তর্গত পদগুলোকে বলা হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদের প্রথম পদটাকে পূর্বপদ এবং পরের পদটাকে পরপদ বা উত্তর পদ বলা হয়। ব্যাস বাক্যে যেসব পদগুলো থাকবে সে পদগুলোকে একসঙ্গে বলবো সমস্যমান পদ।
সমস্যমান পদ বলা হচ্ছে ব্যাস বাক্যের অন্তর্গত যেসব পদ রয়েছে সেই পদগুলোকে একসঙ্গে বলবো সমস্যমান পদ। আর এই সমস্যমান পদের পূর্বেরটা বা আগের পদটাকে পূর্বপদ এবং পরের পদটাকে পরপদ বা উত্তর পদ বলছে। তাহলে সমস্যমান পদ দিয়েই গঠিত হচ্ছে ব্যাস বাক্য, আর সমস্যমান পদগুলোর সংক্ষিপ্ত রূপটাকে বলা হচ্ছে সমস্ত পদ। বাস এইটুকুই মানে সমাস নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যেটা বিস্তারিতভাবে থাকবে, বিস্তারিতভাবে যার বিশ্লেষণ থাকবে, সেই অংশটাকে বলা হবে ব্যাস বাক্য। ব্যাস শব্দটার অর্থই হলো বিস্তার। ব্যাস শব্দটারই অর্থ হলো বিস্তার, অর্থাৎ বিস্তার বাক্য। বিস্তার বাক্য বলতে এখানে বোঝানো হচ্ছে দুই বা ততোধিক পদগুলো মিলে যে বাক্য বা বাক্যাংশটি তৈরি হয়েছে সেটাকে বলবো বিস্তারিত বা ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যগুলোকে বলা হয় সমাসের ভাষায় সমস্যমান পদ। সমস্যমান পদগুলোর বা ব্যাস বাক্যের পূর্বের পদটাকে বলা হচ্ছে পূর্বপদ, আর পরের পদটাকে বলা হচ্ছে পরপদ। এই সমস্যমান পদটাকে সংক্ষিপ্ত করে যে রূপটি পাওয়া গেছে, নতুন শব্দটি বা পদটি পাওয়া গেছে, তাকে আমরা বলবো সমস্ত পদ। তাহলে সমস্ত পদের বিশ্লেষণ পাওয়া যায় ব্যাস বাক্যে বা সমস্যমান পদগুলিতে, আর ব্যাস বাক্যের সংক্ষিপ্ত রূপটা পাওয়া যায় সমস্ত পদে। তাহলে যদি প্রশ্ন হয় ব্যাস বাক্য কোনটা, সমস্যমান পদগুলিকে ব্যাস বাক্য বলে, এভাবে সরাসরি বলা যায়। আর সমস্ত পদ কাকে বলে, যে সমস্যমান পদগুলোর সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে সমস্ত পদ, কিংবা ব্যাস বাক্যের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে সমস্ত পদ। আশা করি সমস্ত পদ, ব্যাস বাক্য, পূর্বপদ, পরপদ, সমস্যমান পদ এগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। বুঝতে পেরেছো? কেউ রেসপন্স দাও। বেশ। সমাসকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় সাধারণত 4 ভাগে ভাগ করেছে। সংযোগমূলক, আমরা 3 ভাগে ভাগ করেছে। সংযোগমূলক নাম দিয়েছে তিনি। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের দিক থেকে ভাষাকে সমাসকে শ্রেণী বিভাগ করেছিলেন। সংযোগমূলক বলেছিলেন দ্বন্দ্ব সমাসকে। ব্যাখ্যামূলক সমাস বলেছেন তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, প্রাদি, নিত্য ও অব্যয়ীভাব সমাসকে। এবং বর্ণনামূলক বলেছেন বহুব্রী সমাসকে। আমরা সেই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ব্যাখ্যাতে শ্রেণী বিভাগে না গিয়ে বাংলায় 9 ভাগে ভাগ করা সমাসকে নিয়ে আলোচনা করব। তাহলে সমাসকে বাংলায় সাধারণত 9 ভাগে ভাগ করা হয়। প্রথম সমাসটির নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। দেখো, দ্বন্দ্ব মানে সরাসরি ঝগড়া বা কলহ অর্থে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু ব্যাকরণে দ্বন্দ্ব শব্দটি মিলন অর্থে ব্যবহার হয়েছে। তোমরা হয়তো ঈশ্বরী পাটনি অন্নদামঙ্গলের সেই কবিতা থেকে পড়েছো যে কেবল আমারই সঙ্গে দ্বন্দ্ব হরনিশ, এই ধরনের যে শব্দটা ব্যবহার করেছে ওখানে, সেখানে আসলে ঝগড়া অর্থেও যেমন ব্যবহার করেছে তেমনি মিলন অর্থেও ব্যবহার করেছে। তো ব্যাকরণে সমাসের ক্ষেত্রে আলোচনায় আমরা এই দ্বন্দ্ব শব্দটি মিলন অর্থে ব্যবহার করব। কার মিলন? পদের সঙ্গে পদের মিলনকে আলোচনা করব। ব্যাকরণে যদি প্রশ্নটি আসে যে সমাসের দিক থেকে বা ব্যাকরণগত দিক থেকে দ্বন্দ্ব শব্দটির অর্থ কি, বলবো মিলন। এখানে কলহ বা বিবাদ অর্থে ব্যবহার হবে না। দ্বন্দ্ব শব্দটি দ্বিযোগ দ্বি, দ্বন্দ্ব নিপাতনে সন্ধি হয়েছে, এখানে নিপাতনে সন্ধি হয়ে শব্দটি তৈরি হয়েছে। এটি একটি সংস্কৃত শব্দ, এটা সংস্কৃতি হয়ে গেছে, একটু দেখে নেবে। এটি একটি সংস্কৃত শব্দ এবং বিশেষ্য পদ। তো এখানে আমরা তাহলে পেলাম পদের সঙ্গে পদের মিলন হবে। কিভাবে পদের সঙ্গে পদের মিলন হচ্ছে? দেখো, ছেলে ও মেয়ে, আমরা জানি এটা হচ্ছে ব্যাস বাক্য, এটার নাম ব্যাস বাক্য। ব্যাস বাক্য কি দিয়ে তৈরি হয়েছে? সমস্যমান পদ দিয়ে তৈরি হয়েছে। এগুলো হলো সমস্যমান পদ। কোন কোন সমস্যমান পদ? সামনের আগেরটা হচ্ছে পূর্ব এবং পরেরটা হচ্ছে পরপদ। এই দুইটা, হ্যাঁ,
পরপদ, এই দুইটা সমস্যমান পদ নিয়ে একটি ব্যাসবাক্য তৈরি হয়েছে। ব্যাসবাক্যটি দিয়ে একটি সংক্ষিপ্ত রূপ তৈরি হয়েছে, তার নাম হলো সমস্ত পদ, তাই না? বেশ, ছেলে ও মেয়ে ব্যাসবাক্য থেকে সংক্ষিপ্ত রূপ বা সমস্ত পদ ছেলে মেয়ে যখন তৈরি হলো, দেখা গেল এই ছেলে ও মেয়ে দুটি পদেরই সমান অর্থ প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ ব্যাসবাক্য বা সমস্ত পদে যে পূর্বপদ এবং পরপদ থাকে, তাদের প্রত্যেকটিরই অর্থ সমানভাবে প্রাধান্য পায়। যে সমাসে প্রত্যেকটা পদেরই সমান অর্থ প্রাধান্য পায়, সেই সমাসকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। দ্বন্দ্ব সমাসের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি পদেরই সমান অর্থ প্রাধান্য হবে। কিভাবে হচ্ছে, আমরা একটা যদি উদাহরণ হিসেবে আলোচনা করি, যদি বলি ছেলে ও মেয়ে বাজারে যাচ্ছে, তাহলে আমরা দেখছি ছেলেও বাজারে যাচ্ছে, আবার মেয়েও বাজারে যাচ্ছে, তাহলে ছেলে এবং মেয়ে দুটি অর্থই সমানভাবে সেখানে প্রাধান্য পাচ্ছে। কিংবা যদি আমরা বলি রাজা রাজা প্রজা মিলে সভা করছে, তাহলে রাজাও সভা করছে সেখানে, আর প্রজাও সভা করছে, অর্থাৎ দুজনেরই সমানভাবে অর্থ প্রাধান্য হচ্ছে। এই দুইটা পদেরই বা দুই বা ততোধিক যেসব পদগুলো থাকবে ব্যাসবাক্যে, প্রত্যেকটা পদেরই যদি সমান অর্থ প্রাধান্য পায়, তাহলে সেই ধরনের সমাসকে আমরা বলবো, বা সেই ধরনের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। তাহলে দুইটা বৈশিষ্ট্য একটু মনে রাখলেই হবে। একটা হচ্ছে পূর্বপদ এবং পরপদের অর্থ সমানভাবে প্রাধান্য পাবে, আর পূর্বপদ ও পরপদের মধ্যে একটা সংযোজক অব্যয় থাকবে, বিশেষ করে ও এবং আর ইত্যাদি এই সব সংযোজক অব্যয়গুলো থাকছে। যেমন এখানে ছেলে ও মেয়ে ব্যাসবাক্যে সংযোজক অব্যয় রয়েছে তোমার ও, এই সংযোজক অব্যয়টাকে এই ব্যাকরণের ভাষায় সাধারণত বলা হয়ে থাকে অনুঘটক, অর্থাৎ ঘটকালির কাজ করছে, দুইজনকে মিলিয়ে দেওয়ার কাজ করছে, ব্যাকরণে তাকে অনুঘটক বলছে। তাহলে আমরা দ্বন্দ্ব সমাসে জানলাম পূর্বপদ এবং পরপদ দুটিরই অর্থ সমানভাবে প্রাধান্য পাবে, এবং পূর্বপদ পরপদের মাঝখানে একটি সংযোজক অব্যয় থাকবে। এই ধরনের সমাসকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। যদি উদাহরণ হিসাবে আরেকটু বলি, যেমন সমস্ত পদ হিসাবে দাস দাসী, এখানে সরাসরি বলা যাচ্ছে দাস ও দাসী। বেশ, তাহলে দাস ও দাসী, দাস দাসী মিলে কাজ করছে, তাহলে দাসও কাজ করছে দাসীও কাজ করছে, দুইটাই সমানভাবে অর্থ প্রাধান্য পাচ্ছে। কিংবা যদি বলি চোখ কান খুলে চোখ কান খুলে কাজ করবি বা চোখ কান খুলে পড়াশোনা করবি, তাহলে চোখ ও কান, সরি, চোখ ও কান, তাহলে চোখও খোলা রাখতে হবে কানও খোলা রাখতে হবে, দুটারই অর্থ সমানভাবে প্রাধান্য পাচ্ছে। এই ধরনের সমাসগুলোকে আমরা বলবো কি সমাস বলবো? দ্বন্দ্ব সমাস। গুড। দ্বন্দ্ব সমাস গঠনগত দিক থেকে বিশেষ্য পদের সমাস বলেছে, অর্থাৎ পদগুলো এই যে পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ এবং পরপদ যদি বিশেষ্য হয়, তাহলে তাকে আমরা বিশেষ্য পদের সমাস বলবো, খুবই সহজ। আর এই পূর্বপদ এবং পরপদগুলো যদি বিশেষণ হয়, তাহলে তাদেরকে আমরা বলবো বিশেষণের সমাস, বিশেষণ পদের দ্বন্দ্ব সমাস। যেমন বিশেষণের দিক থেকে যদি উদাহরণ দিই, যেমন গরিব দুঃখী, গরিব দুঃখী খুবই কষ্টে দিন কাটে, তাহলে গরিব আর দুঃখী দুজনেরই সমান অর্থ, গরিব ও দুঃখী দুটারই অর্থ সমানভাবে প্রাধান্য পাচ্ছে। কিংবা আরেকটা উদাহরণ যদি দিই, কাঁচা পাকা, কাঁচা পাকা, কাঁচা পাকার ব্যাসবাক্য করতে হবে কাঁচা ও পাকা, কাঁচা ও পাকা। দেখো এগুলো প্রত্যেকটা এই যে পূর্বপদ এবং পরপদ এই দুটাই কিন্তু বিশেষণ, এই বিশেষণ হওয়া সত্ত্বেও দুটারই অর্থ সমানভাবে প্রাধান্য পাচ্ছে, কাঁচা ও পাকা। যেমন কাঁচা পাকা আম খেতে খুব ভাল লাগে, সেখানে আমরা কাঁচা এবং
পাকা দুটাই পাচ্ছি সমানভাবে, এই কারণে বিশেষণ হয়, এটাকে আমরা বলছি বিশেষণ পদে দ্বন্দ্ব সমাস। তারই মানে পরের শ্রেণী হলো সর্বনাম পদের সমাস। যদি পদগুলো কি হয়, সর্বনাম হয়। এইখানে সর্বনাম যেমন উদাহরণ হিসাবে আমি তুমি, আমি তুমি, তাহলে ব্যাস বাক্য আমি করতে বলে গুড, আমিও তুমি। তাহলে এই যে পদগুলো পূর্বপদ এবং পরপদ, এই পদগুলো আসলে সর্বনাম পদ একটা, কিন্তু দুটারই অর্থ সমানভাবে প্রাধান্য পাচ্ছে। আমি তুমি ক্লাস করছি, তো দুইটাই সমানভাবে অর্থ প্রাধান্য পাচ্ছে, সেখানে এই সমাসটাকে আমরা বলবো সর্বনাম পদের সমাস। খুবই সহজ বিষয়। ক্রিয়াপদের ঠিক একইভাবে ক্রিয়া পদগুলো যদি ক্রিয়া হয় আর দুটা পদেরই সমান অর্থ প্রাধান্য পায়, তখন তাকে আমরা বলবো ক্রিয়াপদের সমাস। ক্রিয়াপদের সমাসের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেমন যাওয়া আসা, যাওয়া আসা, তাহলে আমরা ব্যাস বাক্য হিসাবে করতে পারি গুড, যাওয়া ও আসা। তাহলে এই দুইটাই যেহেতু পূর্বপদ, হ্যাঁ লেখা পড়া এটাও হবে, লেখা ও পড়া। আচ্ছা, আমি এই ব্যাকরণের আলোচনায় এই মাঝখানের ওটাকে কি বলেছি, সংযোজক অব্যয় থাকছে, সেখানে অনুঘটক হিসাবে সে কাজ করছে। অর্থগত দিক থেকে যদি দ্বন্দ্ব সমাসকে আমরা শ্রেণী নির্ণয় করি, তাহলে দেখব অনেক কয়েকটা শ্রেণী রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ সমার্থক। সমার্থক শব্দটির অর্থই হলো সমান অর্থ। সমান পূর্বপদ এবং পরপদ যদি সমানভাবে অর্থ একই অর্থ প্রকাশ করে। যেমন একটা উদাহরণ, টাকা কড়ি, টাকা যাকে বলে কড়িও তাকে বলে। দেখো, টাকাও কড়ি, বেশ, পূর্বপদ এবং পরপদের অর্থ সমান, সমান হলেও হ্যাঁ একই মানে, গুড, সমার্থক, সম অর্থ রয়েছে, কিন্তু দুটি পদেই সমানভাবে অর্থ প্রাধান্য পাচ্ছে। যদি বাক্যে ব্যবহার করি, যেমন টাকা কড়ি নিয়ে কি করবি, টাকা নিয়েও যা করবি, কড়ি নিয়েও তা করবি, অর্থাৎ কথা সমানভাবে অর্থ প্রাধান্য পেয়েছে। তাহলে এটা এক প্রকার দ্বন্দ্ব সমাস। কিন্তু কি ধরনের দ্বন্দ্ব সমাস হবে, যেহেতু পূর্বপদ এবং পরপদের অর্থ সমান, তাই এটাকে বলা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। যেমন আরেকটা যদি উদাহরণ দিই, হ্যাঁ রাজা বাদশাহ হবে, বাড়ি ঘর, যেমন বাড়ি ও ঘর, গুড, রাজা বাদশাহ হবে, বাড়ি ঘরও হবে। মাথা, বলার একবার, মাঠ ময়দান, হ্যাঁ এটাও হবে। হ্যাঁ, মাথা মুন্ডু, ব্যবসা বাণিজ্য, এই ধরনের শব্দগুলো। তারপরে বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক বলতে একেবারে সরাসরি বোঝা যাচ্ছে যে পূর্বপদ এবং পরপদ বিপরীত অর্থ প্রকাশ করবে। যেমন পাপ পুণ্য, রাত দিন, গুড, পাপ পুণ্য, পাপ ও হ্যাঁ বাবা ও মা, বাবা মা, হয়ে যাবে, স্বামী স্ত্রী, এটাও হবে। হ্যাঁ, তাহলে আমি কি বললাম, যে পূর্বপদ এবং পরপদ যদি কোনো বিপরীত অর্থ প্রকাশ করে, তাহলে সেটা হয়ে যাবে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি একশেষ দ্বন্দ্ব সমাস। ওকে, এটা একটু মনে রাখতে হবে, কোশ্চেন সাধারণত এইটা থেকেই আসে, কারণ উপরের গুলো সবাই সহজে বুঝে যায়। একশেষ দ্বন্দ্ব সমাস সহজেই বোঝা যাচ্ছে, একেবারে শেষ হয়ে যাবে, তখন যে দ্বন্দ্ব তৈরি হবে বা মিলন তৈরি হবে, তাকে আমরা বলবো একশেষ দ্বন্দ্ব সমাস। এক কথায় একটা উদাহরণ লিখি আগে, সে, আমি ও তুমি, আমরা। আচ্ছা, এক মিনিট, আমি বাক্যটা অল্প এদিক ওদিক লিখে ফেলেছি।
আমি, সে, হ্যাঁ, আমি, সে ও তুমি, এগুলো সর্বনাম রয়েছে। এই সর্বনামগুলোর সংক্ষিপ্ত রূপ আমরা হয়েছে। এটা পুরোটা একটা ব্যাস বাক্য। ব্যাস বাক্যটা কি দিয়ে তৈরি হয়েছে? সর্বনাম পদ দিয়ে তৈরি হয়েছে। সর্বনাম পদ দিয়ে তৈরি হয়ে একটা সর্বনাম পদের বহুবচনাত্মক একটি রূপ সমস্ত পদ হিসেবে তৈরি হয়েছে। দেখো, আমি যে শব্দটা পদটা রয়েছে, আমি পদটার একটা বহুবচনাত্মক মানে বহুবচনের একটি রূপ তৈরি হয়েছে সমস্ত পদ হিসেবে। সেইখানে সে, তুমি এটারও হতে পারে একটি সমস্ত পদ হিসেবে, কিন্তু যে কোনো একটি পদের বহুবচনাত্মক রূপ সমস্ত পদে পরিণত হবে, তখন তাকে আমরা বলবো এক শেষ দ্বন্দ্ব সমাস। অর্থাৎ সর্বনাম পদের দ্বারা তৈরি একটি ব্যাস বাক্য থেকে একটি পদের বহুবচনাত্মক রূপ যদি সমস্ত পদে পরিণত হয়, তখন তাকে আমরা বলবো এক শেষ দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি যদি আরেকটা উদাহরণ নিই, এখানে দেখো, তুমি ও সে, তুমি ও সে উদাহরণে ব্যাস বাক্য থেকে যে তুমি সর্বনামটা রয়েছে এক বচনে, এই এক বচনাত্মক তুমি পদটির একটি বহুবচনাত্মক তোমরা পদটি সমস্ত পদ হিসাবে তৈরি হচ্ছে। অতএব এটা একশেষ দ্বন্দ্ব সমাস। কেন একশেষ দ্বন্দ্ব সমাস হচ্ছে? যে সর্বনাম পদের দ্বারা ব্যাস বাক্য তৈরি হবে এবং একটি সর্বনাম পদের বহুবচনাত্মক একটি রূপ সমস্ত পদ হিসাবে তৈরি হবে, তখন তাকে আমরা বলবো একশেষ দ্বন্দ্ব সমাস। তুমি ও সে যখন বলছি, তখন পূর্বপদ এবং পরপদ উভয়ে সমানভাবে অর্থ প্রাধান্য পাচ্ছে। ঠিক একইভাবে তোমরা যখন বলছি, তখন তুমিও সেকেই বোঝাচ্ছে। অতএব দেখা যাচ্ছে যে পূর্বপদ এবং পরপদ উভয়ই সমানভাবে অর্থ প্রাধান্য পেয়েছে, কিন্তু একটি সর্বনাম পদের এক বচনাত্মক রূপ থেকে বহু বচনাত্মক রূপই সমস্ত পদ তৈরি হয়েছে। অতএব একে আমরা একশেষ দ্বন্দ্ব সমাস বলবো। একশেষ দ্বন্দ্ব সমাস হতে গেলে ব্যাস বাক্যে তাকে সর্বনাম পদ হতে হবে, এটা একটা বৈশিষ্ট্য। আর ওই সর্বনাম পদগুলোর একটি পদের বহুবচনাত্মক রূপটা সমস্ত পদ হবে, তখনই একশেষ দ্বন্দ্ব সমাস তৈরি হবে। ক্লিয়ার হয়েছে? গুড। চলো দ্বিতীয় শ্রেণীটি হলো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সংস্কৃত শব্দ, তৎপূর্বক পু ধাতু উস প্রত্যয় যোগে তৈরি হয়েছে। এর ব্যাস বাক্য হলো তৎপুরুষ বা তার পুরুষ। এটি তৎপুরুষ সমাসেরই একটি শ্রেণী। অর্থাৎ তৎপুরুষের ব্যাস বাক্য হলো তৎ বা তার পুরুষ। এটি তৎপুরুষ সমাসের উদাহরণ। কিভাবে তৎপুরুষ সমাসের উদাহরণ হলো আমরা একটু জানি। দেখো, আমরা জানি এটা একটা ব্যাস বাক্য। ব্যাস বাক্যের প্রথম পদটা পূর্বপদ এবং পরের পদটা পরপদ বা উত্তরপদ। এই দুইটা পদকে একসঙ্গে বলা হচ্ছে সমস্যমান পদ। গুড। আর এটাকে বলা হচ্ছে সমস্ত পদ, অর্থাৎ গুড সমাসবদ্ধ পদ। হ্যাঁ, এটাও বলা যায়। সমস্ত পদেরই আরেকটা নাম হলো সমাসবদ্ধ পদ। বেশ, পূর্বপদ এবং পরপদ দ্বন্দ্ব সমাসে আমরা কি জানলাম? পূর্বপদ এবং পরপদ দুটি সমানভাবে অর্থ প্রাধান্য পাচ্ছে। এখানে যদি উচ্চারণ করি, ছেলেকে ভুলানো, ছেলে ভুলানো, লাইন বললাম ছেলে ভুলানো কাজ করে লাভ নাই,
ছেলেটা শুধু কি হলো মানে তোমার স্বাভাবিকভাবে থাকলো, ভুলানো কাজটাকেই বেশি গুরুত্ব দেওয়া হলো, ভুলানো কাজটাকে বেশি গুরুত্ব দেওয়া, তাহলে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে আমরা দেখছি দ্বন্দ্ব সমাসের থেকে তৎপুরুষ সমাসে পূর্বপদের তুলনায় পরপদের অর্থই বেশি প্রাধান্য পায়। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য তৎপুরুষ সমাসে পেলাম যে পরপদের অর্থ প্রাধান্য হবে, পূর্বপদের তুলনায় পরপদের অর্থ প্রাধান্য হবে। আর কি হবে, পূর্বপদে, পূর্বপদে সবসময় দেখবে একটা কারক বিভক্তি পড়তে গিয়ে আমরা পেয়েছি বিভক্তি, পূর্বপদের একটা বিভক্তি থাকবে, সেই বিভক্তি লুপ্ত হয়ে যাবে। দেখো এখানে সেই বিভক্তিটি নাই। তাহলে দেখেছি ব্যাস বাক্যে থাকা পূর্বপদের বিভক্তিটা সমস্ত পদে লুপ্ত হয়ে যাবে আর পরপদের অর্থই প্রাধান্য পাবে, তখন তাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। কেউ বলো তো আমি কোন দুইটা বৈশিষ্ট্যের কারণে তৎপুরুষ সমাস, এই উদাহরণটাকে তৎপুরুষ সমাস বলেছি? হ্যাঁ, বেশ। ব্যাস বাক্যে পূর্বপদের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, তখনই সেটি এখানে তৎপুরুষ সমাস হবে। শুধু বিভক্তি থাকে না, বিভক্তি স্থানীয় তোমার অনুসর্গও থাকতে পারে। তাহলে বিভক্তি এবং অনুসর্গ, এগুলো আমরা কারক বিভক্তিতে পড়েছি, কারক আলোচনা করতে গিয়ে বিভক্তি এবং অনুসর্গ, যেহেতু কারকে বিভক্তি এবং অনুসর্গ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে পূর্বপদে বিভক্তি কিংবা বিভক্তি স্থানীয় অনুসর্গ লুপ্ত হয়ে যাবে এবং পরপদের অর্থই প্রাধান্য পাবে, তখন তাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। যেমন পরের উদাহরণটা দেখো, লোকের নিমিত্ত, লোকহিত, লোকের নিমিত্ত হিত, এখানে হিত শব্দটা লিখিনি, একটু কারেকশন করে নেবে, লোকের নিমিত্তে হিত, নিমিত্ত মানে জন্য, তো এটা একটা অনুসর্গ, এই অনুসর্গটা এখানে লুপ্ত হয়ে গেছে, লুপ্ত হয়ে হিত বা কল্যাণ অর্থে বেশি ব্যবহার হয়েছে, লোকের পরিবর্তে হিত বা কল্যাণে সবচেয়ে বেশি জোর পড়েছে, প্রাধান্য পেয়েছে, অতএব এটা হবে তৎপুরুষ সমাস। এই হ্যাঁ, এখানে তো তো পেয়েছে পাশাপাশি অনুসর্গটা, আমি তো বিভক্তির বদলে এখানে অনুসর্গটা দেখলাম, বিভক্তি তো পাবেই। ওকে, মানে বিভক্তির পাশাপাশি অনুসর্গ থাকলেও সেটাও লুপ্ত হবে। কারকে আমরা শ্রেণী করেছি বিভক্তির উপর নির্ভর করে, যেহেতু কর্তৃকারক ছাড়া যে কয়েকটা কারক রয়েছে সেই কারককে, কারক অনুসারে এখানে তৎপুরুষ সমাসকে বিভক্ত করা হয়েছে, কারণ কারক অনুসারেই বিভক্তি লুপ্ত হয়ে যায়, বিভক্তি লুপ্ত হয়ে তৎপুরুষ সমাস গঠন করে, এই কারণে কারক অনুসারে তৎপুরুষ সমাসকে ভাগ করা হয়েছে, শুধু কর্তৃকারক বাদ দিয়ে। যেমন উদাহরণ হিসাবে যদি আমি বলি কাপড়কে কাচা, তাহলে সমস্ত পদ কি হবে, কাপড় কাচা, গুড। দেখো পূর্বপদ কাপড়কে কাচা পরপদ, পূর্বপদের কে বিভক্তিটা এখানে এসে লুপ্ত হয়ে গেছে এবং কাঁচা এটারই অর্থ প্রাধান্য পেয়েছে, কারণ মূল কাজটা কি করছি, কাঁচা। তো কাকে কাঁচা করছি, কাকে কাছাকাছি করছি, কাপড়কে করছি। এই যে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে আমরা কারকে জানি এটা কর্মকারক হয়, অতএব এই যে তৎপুরুষ সমাসটি তৈরি হলো এটা কর্ম তৎপুরুষ সমাস। ওকে, এইভাবে শ্রেণীগুলো নির্ণয় করা যাবে। যেমন আরেকটা উদাহরণ যদি বলি, যেমন যেমন হ্যাঁ, গুড, একটু আগে যেটা বলেছিলাম রথকে দেখা, ঠিক একইভাবে বোঝা যাচ্ছে যে কাকে দেখা
রথকে দেখা। এই যে কাকে দিয়ে প্রশ্ন করে পেয়েছি, এটা তো তৎপুরুষ সমাজ আমরা জানি, কে বিভক্তি লুপ্ত হয়। হ্যাঁ, কে বিভক্তি লুপ্ত হলো এবং দেখা কাজটার উপর গুরুত্ব পেল, তাহলে এটা তৎপুরুষ সমাস। কিন্তু কি তৎপুরুষ সমাস, তখন একটু প্রশ্ন করে তৈরি করবে যে কাকে দেখা, তৎপুরুষ দেখা, গুড। কর্ম তৎপুরুষ। বেশ, করণ তৎপুরুষ ঠিক একইভাবে তোমরা জানো যে কিভাবে প্রশ্ন করলে করণ কারক হয়, বলো তো কেউ। গুড, তাহলে আমরা যদি লিখি মধু দিয়ে মাখা, মধু মাখা হরির নাম, তো সেই জায়গায় মধু মাখা যদি হয়, তাহলে আমরা বুঝতে পারছি মধু দিয়ে এটা অনুসর্গ লুপ্ত হয়ে গিয়েছে এখানে। হ্যাঁ, তার পাশাপাশি পর অর্থটাই প্রাধান্য পেয়েছে, অতএব এটা তৎপুরুষ সমাস। কিন্তু কি ধরনের তৎপুরুষ সমাস সেটা বের করতে গিয়ে এখানে প্রশ্ন করতে হবে যে কি দিয়ে মাখা, মধু দিয়ে। অতএব কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, অতএব এটা হবে করণ তৎপুরুষ সমাস। ওকে। হুম, চোখ দিয়ে দেখা, চোখে দেখা, হ্যাঁ। তারপরে এইরকম হতে পারে নজর দ্বারা বন্দি, নজরবন্দি। হুম, লাঠি দিয়ে খেলা, লাঠি খেলা। তো আর মন দ্বারা গড়া, মন গড়া, এই সব কিছু করণ তৎপুরুষ। নিমিত্ত তৎপুরুষ তোমরা জানো, নিমিত্ত মানে জন্য, জন্য হিসাবে যদি ব্যবহার করা হয়। যেমন উদাহরণ, কেউ বলো তো একটা উদাহরণ। বলো কেউ একটা উদাহরণ। বলতে পারি রান্নাঘর, রান্নার জন্য, রান্নার জন্য ঘর, গুড। তাহলে এখানে জন্য একটা অনুসর্গ আছে, জন্য, রান্নার জন্য, কিসের জন্য, রান্নার জন্য। এখানে তো র বিভক্তি লুপ্ত হচ্ছে, পাশাপাশি একটি অনুসর্গ লুপ্ত হচ্ছে, কিন্তু এখানে প্রশ্ন করে পাচ্ছি যে কিসের জন্য, কার জন্য, এই ধরনের প্রশ্ন করে উত্তর পাচ্ছি জন্য এটাকে নিমিত্ত তৎপুরুষ সমাস বলবো। কিংবা যদি আমরা বলি পুত্র শোক, পুত্রের নিমিত্তে শোক, সেভাবে বলতে পারি। কার জন্য শোক করছে, যে পুত্রের জন্য। কিংবা শয়নের জন্য কক্ষ, শয়ন কক্ষ। এই যে জন্য যদি থাকে অনুসর্গ হিসেবে, তখন তাকে আমরা বলছি নিমিত্ত তৎপুরুষ সমাস। ঠিক একইভাবে উপাদান তৎপুরুষ সমাস। উপাদান কিভাবে প্রশ্ন করে উত্তর পাই, হইতে থেকে, গুড। কি বলো তো আরেকবার, কি বললে। আচ্ছা, গুড। আচ্ছা, অনেক ভারী ভারী শব্দ ব্যবহার করেছো। এক কথায় বলা চলে স্থানচ্যুত হয়ে যাওয়া, স্থান পরিবর্তন করা, কিংবা হতে থেকে ব্যবহার করে। ওকে, হতে থেকে ব্যবহার করে সহজভাবে। যেমন বিদেশাগত, বিদেশাগত ব্যাস বাক্য আমরা তৈরি করব এভাবে, বিদেশ থেকে আগত, গুড। তাহলে আমরা এখানে বুঝতে পারছি বিদেশ পূর্বপদ, থেকে হচ্ছে একটা অনুসর্গ, আর আগত পরপদ। বিদেশ থেকে আগত, এখানে আগতর উপরেই জোর পড়ছে, কারণ সে এসে গেছে, তাই বলা হচ্ছে বিদেশ থেকে আগত। এই আগত শব্দের অর্থ প্রাধান্য পাচ্ছে, আর এখানে অনুসর্গ লুপ্ত হয়ে গেছে, অতএব আমরা অবশ্যই জানি এটা একটা তৎপুরুষ সমাস। কিন্তু তৎপুরুষ কি, তৎপুরুষ সমাস তার শ্রেণী নির্ণয় করতে গেলে প্রশ্ন করতে। বেশ, কোথা থেকে আগত, বিদেশ থেকে। এই যে থেকে, কোথা থেকে, হতে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, এই কারণে একে আমরা বলবো উপাদান তৎপুরুষ। যেমন জলাতঙ্ক, ব্যাস বাক্য কি হতে পারে বলতো, জল থেকে আতঙ্ক বা জল হতে আতঙ্ক। বেশ, হ্যাঁ। কিংবা যদি স্বর্গভ্রষ্ট বলি, স্বর্গ হইতে ভ্রষ্ট বা হতে ভ্রষ্ট। তেমনি সত্যভ্রষ্ট, সত্য থেকে ভ্রষ্ট, এগুলো প্রত্যেকটাই মতিচ্ছন্ন,
মতি হতে ছন্ন, মতি থেকে ছন্ন, মতিচ্ছন্ন, হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ, মতি দ্বারা আচ্ছন্ন, এটা সরি, এটা করণ তৎপুরুষ হবে। মতি মতি দিয়ে আচ্ছন্ন, মতি দিয়ে মতি দ্বারা আচ্ছন্ন, করণ তৎপুরুষ হবে। মতি থেকে তো ওখান থেকে সরে যাচ্ছে না, না সরে গেলে ওটা করণ তৎপুরুষ হবে। যেমন বিদেশ থেকে সরে গেছে, সত্য থেকে সরে গেছে। হুম, আচ্ছা, ঠিক একইভাবে হ্যাঁ, হইতে, থেকে, চেয়ে, এগুলো সব অনুসর্গ। হুম, স্বতন্ত্র বলতো আরেকবার। হ্যাঁ, অনুসর্গ আলাদাভাবে ব্যবহার হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। আর বিভক্তি শব্দের সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে। এটুকুই তো কথা। ওকে, বেশ, চলো। অধিকরণ ঠিক একইভাবে। অধিকরণ আমরা জানি কোথায়, কখন, হ্যাঁ, এই দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই, যেমন আমরা যদি বলি রাজবাড়ি, রাজবাড়ি, ব্যাস বাক্য আমরা তৈরি করতে পারি রাজার বাড়ি, হয় না? তাই তো, ব্যাস বাক্য ঠিক আছে, হ্যাঁ, রাজার বাড়ি। তাহলে রাজার বাড়ি, কার বাড়ি বা কোথায়? রাজবাড়ি, রাজার বাড়ি, সেটাকে আমরা বলছি রাজার বাড়ি। এখানে কি বলছে? স্থান বোঝাচ্ছে একটা। স্থান কালকে আমরা অধিকরণ হিসাবে চিহ্নিত করি, সেই দিক থেকে স্থানাধিকরণ, কালাধিকরণ, এভাবে শ্রেণী বিভাগ করেছিলাম, তাই না? এখানে তাহলে স্থান বোঝাচ্ছে, অতএব এটা হবে অধিকরণ তৎপুরুষ। যেমন আরেকটা যদি উদাহরণ বলি, সরি, এটা ভুল বলেছি আমি, রাজার বাড়ি হবে না, এটা রাজার জন্য বাড়ি না, এটা পরে বলছি, এটা সম্বন্ধ তৎপুরুষের মধ্যে হবে, সম্বন্ধ আছে, হ্যাঁ, এটা আমি পরে বলছি। রাজার বাড়ি নয়, আসলে হবে গাছ পাকা যদি বলি, গাছে পাকা, তাই তো? গাছে পাকা যখন বলছি, পাকাটাকে বেশি গুরুত্ব দিয়েছি, এবং গাছে এ বিভক্তিটা এখানে এসে লুপ্ত হয়ে গিয়েছে। দুটা বৈশিষ্ট্যই তৎপুরুষ সমাসের, দুইটা বৈশিষ্ট্যই রয়েছে, অতএব এটা তৎপুরুষ সমাস। কিন্তু কোথায় পাকা? গাছে পাকা। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করে পেয়েছি, একটা স্থান বোঝাচ্ছে, তাই না? অতএব এটা হবে অধিকরণ তৎপুরুষ। যেমন আরেকটা যদি উদাহরণ বলি, গৃহবাস, ব্যাস বাক্য কি হবে বলো তো দেখি? গৃহবাস, গৃহে বাস। তাহলে ওখানে প্রশ্ন করতে পারি আমরা, কোথায় বাস? গৃহে, তাহলে স্থান বোঝাচ্ছে, তাহলে আমরা ওকে অধিকরণ তৎপুরুষ সমাস বলতে পারি। ওকে, বেশ। সম্বন্ধ তৎপুরুষ একটু আগে যেমন আমি বললাম রাজবাড়ি, রাজার বাড়ি, রাজার বাড়ি। তো এইখানে পূর্বপদে র এর বিভক্তি, তোমরা হয়তো জানো যে সম্বন্ধ পদে র এর বিভক্তি থাকে, এবং এই পদটির সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না, তখন তাকে আমরা সম্বন্ধ পদ বলি। তো এখানে পূর্বপদে র এর বিভক্তি থাকবে, সেটি লুপ্ত হয়ে যাবে, লুপ্ত হয়ে একটি সংক্ষিপ্ত রূপ প্রকাশ করবে বা সমস্ত পদ তৈরি করবে, তখন তাকে আমরা বলবো সম্বন্ধ তৎপুরুষ সমাস। যেমন সৎসঙ্গ, সৎসঙ্গের ব্যাস বাক্য কি হবে? গুড, সতের সঙ্গ হয়ে গেল সৎসঙ্গ। এখানেও র বিভক্তি, র এর বিভক্তি রয়েছে, এর বিভক্তি রয়েছে। কিংবা আরেকটা যদি বলি মাতৃসম, কি হবে ব্যাস বাক্য? মায়ের সমান বা মাতৃর সমান বা মাতার সমান, যেভাবে করো। ওকে, তো সেই জায়গায় মাতার সমান যখন রয়েছে, তাহলে এখানে
মাতা র বিভক্তি রয়েছে, র এর বিভক্তি যদি পূর্বপদে লুপ্ত হয় আর পরপদের অর্থে প্রাধান্য পায় তখন সম্বন্ধ তৎপুরুষ হয়ে যায়। বেশ, গঠনগত এবং অর্থগত অনুযায়ী এটা তো কারক অনুসারে তৎপুরুষ সমাসকে বিভক্ত করা হয়েছে এবং গঠন এবং অর্থ অনুযায়ী এই উপপদ তৎপুরুষ সমাসটা একটু গুরুত্বপূর্ণ। একটু গুরুত্বপূর্ণ মানে গোটা তৎপুরুষ সমাসে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় এই সমাসেই। এই সমাসটার উদাহরণ হিসাবে আমরা বলতে পারি অগ্রে জন্মে যা বা যে। অগ্রজ, অগ্রজ মানে কি বলতো? বড়। বেশ, অগ্রে জন্মে যে অগ্রজ, একে বড় বলা হচ্ছে। একে উপপদ তৎপুরুষ কেন বলা হচ্ছে? এটা উপপদের সঙ্গে একটা কৃদন্ত পদের মিলন হবে এখানে। কৃদন্ত পদ কাকে বলছে সেটা আগে জানতে হবে। তোমরা প্রত্যয়ে জানো হয়তো, সেখানে একটা পদের নাম কৃৎ প্রত্যয়, জানো তো? কৃৎ প্রত্যয় কাকে বলছে? ক্রিযোগা, অর্থাৎ একটা ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হচ্ছে, তাই তো? ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হলে তাকে আমরা কৃৎ প্রত্যয় বলবো। এই ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে একটা যে নতুন শব্দ তৈরি হচ্ছে, পদ তৈরি হচ্ছে, এটাকে আমরা বলবো কৃদন্ত, কৃদন্ত পদ। কি বললাম? কৃৎ প্রত্যয় হচ্ছে ধাতুর সঙ্গে যদি প্রত্যয় যুক্ত হয় তখন তাকে আমরা কৃৎ প্রত্যয় বলবো। আর ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে একটা নতুন যে পদ তৈরি হলো এটাকে আমরা বলবো কৃদন্ত পদ। এই কৃদন্ত পদের সঙ্গে তার আগে আরেকটা পদ থাকে, যেমন জন্ম। জন্ম, এই যে জন্ম পদটা রয়েছে এটা একটা কৃদন্ত পদ। এটা তৈরি হয়েছে তোমার ধাতু দিয়ে, জাত, হ্যাঁ, যোগ দ প্রত্যয়। আমি প্রত্যয় আলোচনার সময় বলবো এগুলো, যে ধাতু দিয়ে তৈরি হয়েছে, ধাতু আর প্রত্যয় মিলে তৈরি হয়েছে, অতএব এটা একটা কৃদন্ত পদ। আর তার আগে আরেকটা পদ থাকে সব সময়, সেই পদটাকেই বলা হচ্ছে উপপদ। উপ বলতে এখানে আগে অর্থে ব্যবহার হয়েছে। তাহলে দেখা যাবে জন্মে যে, জন্মে সাধারণত এটা ক্রিয়া হিসেবে ব্যবহার হবে। ক্রিয়া মানে জানো, ধাতু দিয়ে তৈরি একটি পদ, ধাতু আর প্রত্যয় যোগে তৈরি পদকে সাধারণত ক্রিয়ায় বলা হয়ে থাকে। এটি ব্যাকরণের ভাষা এখানে কৃদন্ত পদ বলবো। এই কৃদন্ত পদের সঙ্গে আগে থাকা একটা পদের মিলনে যে নতুন পদটা তৈরি হয় তখন তাকে উপপদ বলে, উপপদ তৎপুরুষ সমাস বলে। কারণ এটা পূর্বপদে বিভক্তিলুপ্ত হয় বা বিভক্তিলুপ্ত হয়েছে আর পরপদের অর্থই প্রাধান্য পেয়েছে। এই কারণে এটাকে আমরা তৎপুরুষ সমাস বলি। আর কৃদন্ত পদের আগে একটি পদের সঙ্গে যেহেতু তৈরি হয়েছে, এই কারণে একে আমরা উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন আরেকটা উদাহরণ হিসাবে আমি একটু বলি, তোমার না, না হবে না, ওটা পরে আলোচনা করছি। মধুপ, মধুপ যদি বলি তোমাকে, ব্যাস বাক্যে মধু, মধু পান করে যে, সবসময় মনে রাখবে যে পরের পদটা সবসময় একটা ক্রিয়ার মতো কাজ করবে। ক্রিয়া কাজ না করলে কৃদন্ত পদ হবে না। মধু পান করে যে, তাহলে পান, যে পা ধাতু দিয়ে তৈরি একটি কৃদন্ত শব্দ, কৃদন্ত শব্দের আগে আরেকটা পদ রয়েছে, তাহলে আগে পদটার নাম উপপদ বলেছি। এই উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয়েছে, হয়ে পূর্বপদের বিভক্তিলুপ্ত হয়েছে এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, এই কারণে একে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। ক্লিয়ার? এটার ব্যাস বাক্য বলে দাও। ছেলে ধরা, ছেলে ধরার ব্যাস বাক্য কি হবে?
শালমলি সাহা সমাদ্দার হয়তো, তো এটা মিউট করে রাখো একটু। হুম। ছেলে ধরা, এটার ব্যাস বাক্য, সরি ব্যাস বাক্য কি হবে? ছেলেকে ধরা, কোনটা হবে? ছেলেকে ধরা, তবুও এটা তৎপুরুষ সমাসই হলো। হুম, ছেলে ধরে যে, কোনটা ইয়ে পারফেক্ট উত্তর মানে মনে হয় যে ছেলে ধরে যে সে তাকে আমরা ছেলে ধরা বলি, না ছেলেকে ধরা কাজটাকে ছেলে ধরা বলি, কোনটা? হ্যাঁ, ছেলে ধরে যে, তাহলে আমরা এটা একটা ক্রিয়ার মতন পেলাম। ক্রিয়ার মতো পেলাম মানে কি, ধাতু আর প্রত্যয় যোগে তৈরি হয়েছে এটা, মানে এটা কৃদন্ত পদ, তার আগে আরেকটা পদ রয়েছে, এটার নাম উপপদ। অতএব উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস তৈরি হয়েছে তাকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। আশা করি ক্লিয়ার হয়েছে, তাই না? উপপদ তৎপুরুষে অসুবিধা নেই কারোর? কোন তৎপুরুষ? হ্যাঁ, আরেকবার বলবো। মধুপ। মধুপে দেখো, মধু পান করে যে, মধু পান করে যে, মধু পান করে যে, দেখো এখানে পান করা, পান করা, এটা ক্রিয়া, মানে ধাতু আর প্রত্যয় যোগে তৈরি হয়েছে। ধাতু আর প্রত্যয় যোগে তৈরি হয়েছে মানে এটা আমরা এই সমাসের এখানে কৃদন্ত পদ বলছি। আমরা জানি কৃদন্ত পদের আগে যে পদটা থাকে এটার নাম উপপদ, একটু আগে বলেছি। তাহলে উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস, বা উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমস্ত পদটা তৈরি হচ্ছে তাকে আমরা বলছি উপপদ তৎপুরুষ সমাস। হুম। আচ্ছা, কিভাবে বুঝবো এটা তো পুরোপুরি আমি প্রথম থেকেই বলছি, তৎপুরুষ সমাস যখন বললাম, তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদ থাকছে আর পরপদ থাকছে। পূর্বপদ এবং পরপদ এই দুইটার মধ্যে পূর্বপদের বিভক্তি লুপ্ত হবে বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লুপ্ত হবে, আর পরপদের অর্থ প্রাধান্য পাবে, তখন তাকে আমরা তৎপুরুষ সমাস বলবো। ঠিক একইভাবে ব্যাস বাক্যে এখানে মধু তোমার বিভক্তি শূন্য লুপ্ত হয়ে গিয়েছে, তেমনি পরপদের অর্থই এখানে প্রাধান্য পাচ্ছে, পান করাটাকেই গুরুত্ব দিচ্ছে। অতএব এটা তৎপুরুষ সমাস, আমরা নিশ্চিত হয়ে গেছি। কিন্তু তৎপুরুষ সমাস যখন নিশ্চিত হলাম, তখন কোন শ্রেণীর হবে সেটা আমরা বুঝবো। যদি ব্যাস বাক্যে এখানে একটা ক্রিয়া পাই, পরপদটাতে, পরপদটাতে ক্রিয়া পাই, যেমন পান করা একটা ক্রিয়া, ক্রিয়া মানেই আমরা জানি ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে তৈরি হয়েছে। আর ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে যে পদটা তৈরি করে সেই পদটাকে আমরা কৃদন্ত পদ বলি। তাহলে এখানে কৃদন্ত পদটা পেয়ে গেছি। এই কৃদন্ত পদটার আগে যদি কোনো পদ থাকে তাহলে সেটা উপপদ বলবো। উপ মানে এখানে আগে অর্থে ব্যবহার হচ্ছে। এই আগের পদটা আছে, পাশাপাশি পরের পদটা ক্রিয়ার মতো করে ব্যবহার হয়েছে। আর তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য অনুসারে পূর্বপদের বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লুপ্ত হয়েছে, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। অতএব একে আমরা উপপদ তৎপুরুষ সমাস বলব। ক্লিয়ার হয়েছে এবার? হুম। আরেকটা উদাহরণ দিয়ে তাহলে বলি তোমাদের। উদাহরণ হিসাবে যদি বলি, খেচর, ব্যাস বাক্য কি হবে? হুম হুম ইন্দ্রজিৎ ইন্দ্র জয় করে যে, ওটা আলাদা, আমি পরে বলবো তাহলে, ওটা যখন আসবে। খে বা ক্ষয়ে চড়ে যে, তাই তো? দেখো এখানে চড়ে যে, আমরা এটা তৎপুরুষ সমাস সরাসরি জানি। কিভাবে জানি? যে এটার পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তৎপুরুষ সমাস। কিন্তু কোন শ্রেণীর তৎপুরুষ সমাস সেটা বের করতে গেলে আমরা পেয়ে গেছি পরপদটা একটা তোমার ক্রিয়া,
ক্রিয়া, এই ক্রিয়াটা কিভাবে তৈরি হয়েছে? ধাতু এবং প্রত্যয় দিয়ে তৈরি হয়েছে, অতএব এটার নাম কৃদন্ত পদ। আর তার আগে একটা পদ আছে, অতএব এটা হলো একটি উপপদ। তাহলে উপপদের সঙ্গে সেই পরপদের কৃদন্ত পদের সঙ্গে যে সমাস হয়েছে, অতএব এটা হয়ে গেল তোমার উপপদ তৎপুরুষ সমাস। ওকে, চলো তাহলে আমরা পরের পদে যাই, পরের শ্রেণী বিভাগে। কোনটা? ও আচ্ছা, আরো দুটা ভাগ রয়েছে, সেই দুটাই। নৈঅর্থক খুবই সহজ, ব্যাস বাক্যে নৈঅর্থক বা না উচ্চারণ হবে। যেমন অনাচার, এক মিনিট, তো এটা মুছে দিই একটু। আমি যদি লিখি একটা অনাচার, এর ব্যাস বাক্য হচ্ছে নয় আচার বা নয় আচরণ, এরকম। তো নয় আচরণ যখন করছি ব্যাস বাক্যে, আমরা দেখছি পূর্বপদ এবং পরপদ। পূর্বপদে এটা এমনি পদ থাকলে তো শূন্য বিভক্তি আছেই, সেই বিভক্তি লুপ্ত হবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, অতএব আমরা এটাকে জানছি যে এটা তৎপুরুষ সমাস অবশ্যই হয়। তো তৎপুরুষ সমাসের মধ্যে এই ব্যাস বাক্যে নাবাচক একটা ভাব প্রকাশ হয়েছে বা নৈঅর্থক ভাব প্রকাশ করেছে। এই নাবাচক ভাবটা এখানে সমস্ত পদে এসে একটা উপসর্গ হিসেবে ব্যবহার হয়েছে। এই উপসর্গটাও নাবাচক অর্থই প্রকাশ করেছে। দেখো, অনাচার নয় আচার, অর্থাৎ আচার নয় বা আচরণ নয় বলেই এখানে অনাচার বলছি আমরা। যখনই অনাচার বলবো তখনই একটা নাবাচক বা নৈঅর্থক বা নেতিবাচক ভাব প্রকাশ করছে, অতএব এই একে আমরা বলবো নৈঅর্থক তৎপুরুষ সমাস। ওকে, কিংবা যদি আমরা বলি আরেকটা উদাহরণ হিসেবে নিখরচা, নিখরচার ব্যাস বাক্য কি হতে পারে? নিখরচা, নিখরচার ব্যাস বাক্য কি হতে পারে? হ্যাঁ, নেই খরচ বা নয় খরচ, তাই তো। তাহলে এখানেও ঠিক একইভাবে ব্যাস বাক্যে নাবাচক একটা ভাব প্রকাশ করছে, তার একটা উপসর্গ যুক্ত হয়ে তৈরি হয়েছে ঠিকই, এটাও কিন্তু নাবাচকই ভাব প্রকাশ করেছে, অতএব এটাকে আমরা বলবো নৈঅর্থক তৎপুরুষ সমাস। আর ব্যাপ্তি তৎপুরুষ সমাস হচ্ছে, ব্যাপ্তি মানে হচ্ছে ব্যাপক, অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমরা বলি যে এই ঘটনার ব্যাপ্তি অনেক দূর, তাহলে আমরা দেখছি ঘটনাটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, অর্থাৎ বিস্তার বা ব্যাপ্তি বা অনেকটা পর্যন্ত বোঝানো, যদি বোঝায় তখন তাকে আমরা বলবো ব্যাপ্তি তৎপুরুষ সমাস। যেমন উদাহরণ হিসাবে বলি, এক মিনিট, হ্যাঁ ঠিক এরকম। কি কি বললে উদাহরণটা আরেকবার বলো তো? হুম, আশৈশব। দেখো, আশৈশব যখন বলছি তখন ব্যাস বাক্যে মনে করবে যে ওখানে একটা ব্যাপিয়া শব্দ যুক্ত করতে হবে, এরকম। যেমন শৈশব ব্যাপিয়া, তাই না? শৈশব ব্যাপিয়া, এই শব্দটা সাধারণত ব্যাস বাক্যে লাগানো হয়। তো শৈশব ব্যাপিয়া মানে তাহলে বোঝা যাচ্ছে শৈশব থেকে এখন পর্যন্ত যা বোঝাচ্ছে তাকে আশৈশব বলে। তো সেই জায়গায় তাহলে অনেকটা বিস্তৃত সময়কালকে বোঝাচ্ছে। কিংবা যদি বলি চির দুঃখী, চির দুঃখী যদি বলি, তাহলে এখানে আমরা ব্যাস বাক্য তৈরি করতে পারি যে চিরকাল ব্যাপিয়া দুঃখী। হ্যাঁ, চিরকাল ব্যাপী দুঃখী, তাহলে দেখা যাচ্ছে যে অনেক দিন পর্যন্ত, অনেকটা সময় পর্যন্ত তোমার সে দুঃখী হয়ে আছে। তাহলে এই ধরনের যে একটা বিস্তৃত কাল ব্যাপ্তি
ব্যাপ্তি বিস্তার সময়কালকে বোঝাচ্ছে, তখন তাকে আমরা বলবো ব্যাপ্তি তৎপুরুষ। যাবৎ, হ্যাঁ, যাবৎ জীবন, যাবৎ কাল ব্যাপী জীবন। হলো তাহলে বহুব্রীহি সমাসে। বহুব্রীহি এটা যে সমাসবদ্ধ পদ, ব্যাসবাক্য হলো বহুব্রীহি যার। ব্রীহি মানে হচ্ছে ধান, অর্থাৎ বহু ধান যার, তাকে আমরা বলছি বহুব্রীহি। এই বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ কোনো পদে সেভাবে অর্থ প্রাধান্য পায় না। যেমন বিনা পানিতে যার বলেছি, এখানে বিনা পানি, পূর্বপদ হচ্ছে বিনা এবং পরপদ হচ্ছে পানিতে। আচ্ছা, এখানে লিখে দিই বিনা পানিতে যার। দেখো, পূর্বপদ হচ্ছে বিনা এবং পরপদ পানিতে, আর ব্যাসবাক্য হলো বিনা পানি। বিনা মানে হচ্ছে বাদ্যযন্ত্র, পানি মানে হচ্ছে হাত। পূর্বপদের অর্থ হচ্ছে বাদ্য আর পরপদের অর্থ হাত। এখানে সমস্ত পদের অর্থ হচ্ছে দেবী সরস্বতী, তাই তো? তাহলে দেখা যাচ্ছে পূর্বপদ এবং পরপদ কোনো অর্থই, পূর্বপদ এবং পরপদের কোনো অর্থই সমস্ত পদে প্রাধান্য পায়নি। না পেয়ে কি করছে, এখানে অন্য একটি অর্থ প্রাধান্য পেয়েছে। এই অন্য একটি অর্থ প্রাধান্য পেলে তাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। যেমন বহুব্রীহিতে যার, যখন বলেছি বহু মানে অনেক, মানে বহুব্রীহি মানে অনেক ধান, সরি, বহু মানে অনেক, ব্রীহি মানে ধান। তাহলে অনেক ধান যার, সে তো হলো জমিদার। সেখানে বহুব্রীহি জমিদার অর্থে ব্যবহার হচ্ছে না, সমাস অর্থে ব্যবহার হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা দেখছি অন্য অর্থ প্রকাশ পাচ্ছে। এই অন্য অর্থ প্রকাশ পেলেই আমরা তাকে বলবো বহুব্রীহি সমাস। যেমন দ্বন্দ্ব সমাসে আমরা পেয়েছি কি, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ দুটারই অর্থ সমানভাবে প্রাধান্য পাবে। তৎপুরুষ সমাসে আমরা পেয়েছি তোমার পূর্বপদ পূর্বপদের তুলনায় পরপদের অর্থ প্রাধান্য পাবে এবং পূর্বপদের বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লুপ্ত হবে। ঠিক তেমনি বহুব্রীহি সমাসে আমরা পাবো পূর্বপদ এবং পরপদের কোনো অর্থই প্রাধান্য পাবে না, একটা অন্য অর্থ এসে প্রাধান্য পাবে। দেখো, সমাসগুলোর আমি কয়েকটারই পার্থক্য বলে দিলাম। আচ্ছা, তো এইখানে শ্রেণী বিভাগে পুরো শ্রেণীটা আমি একটু তুলে দিয়েছি। শ্রেণীগুলো কি আলোচনা করে দিব? আচ্ছা আচ্ছা, তাহলে দুই একটা করে দিই, না হলে শেষ করা সম্ভব হবে না। ব্যাধিকরণ যে বলেছি, ব্যাধিকরণ, ব্যাধিকরণ শব্দটির অর্থ হলো একটা ব্যবধান তৈরি করা। যদি আমি বলি উদাহরণ হিসাবে খড়গ, খড়গ হস্ত। এক মিনিট, এটাকে মুছে দিই। উদাহরণ বললাম খড়গ হস্ত, খড়গ হস্ত। এই উদাহরণে আমরা ব্যাসবাক্য তৈরি করতে পারি খড়গ হস্তে যার। খড়গ হস্তে যার যখন দেখছি যে সরাসরি পূর্বপদ এবং পরপদ, খড়গ মানে ওই যে খাড়া যেটা অস্ত্রটা হাতে, এখানে খড়গ হস্ত বলতে সেই খড়গ হস্তধারী সেই দেবী এক চণ্ডমূর্তিকে বোঝানো হচ্ছে। তো এখানে তাহলে আলাদা অর্থ প্রকাশ পেয়েছে, অতএব এটাকে আমরা বহুব্রীহি সমাস বলবো। কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহি সমাস কিভাবে হলো, এটার জন্য মনে রাখতে হবে যে সমাসের পূর্বপদ ও উত্তরপদ বিশেষ্য হতে হবে। পূর্বপদ এবং পরপদকে কি হতে হবে, বিশেষ্য।
দুটাকে বিশেষ্য হতে হবে। এই দুইটা বৈশিষ্ট্যকে পূরণ করতে হবে। পাশাপাশি পদের কোনো না কোনো একটি পদে তে বা এ বিভক্তি যুক্ত হবে। দুইটা পদকে বিশেষ্য হতে হবে এবং দুইটা পদের মধ্যে কোনো না কোনো মানে দুইটা পদের মধ্যে কোনো একটা পদে এ বা তে বিভক্তি যুক্ত হয়ে থাকতে হবে। এই দুইটা বৈশিষ্ট্য যদি পূরণ করে তাহলে তাকে আমরা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলবো। কি করতে হবে? পূর্বপদ এবং পরপদকে বিশেষ্য হতে হবে আর দুইটা পদের মধ্যে যে কোনো একটি পদে এ বা তে বিভক্তি যুক্ত হতে হবে, তখন তাকে আমরা বলবো ব্যাধিকরণ তৎপুরুষ সমাস। মনে থাকবে? যেমন আরেকটা যদি আমি বলি কৃদন্ত, একটু আগে যে আলোচনা করলাম উপপদ তৎপুরুষ আলোচনা করতে গিয়ে, কৃত অন্তে যার, কৃদন্ত। তো কৃত অন্তে যার দেখা যাচ্ছে পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষ্য, কিন্তু পরপদে এ বিভক্তি যুক্ত হয়ে আছে, অতএব এটা হলো ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন একটু আগে উদাহরণে বলেছি বিনা পানিতে যার, এটাও ঠিক একইভাবে ব্যাধিকরণ তৎপুরুষ সমাস হবে, কারণ এটাও দুইটাই বিশেষ্য এবং পানিতে তে বিভক্তি এখানে আছে, এ এবং তে বিভক্তি তো যে কোনো একটা থাকতে হবে। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। চলো তারপরে সমানাধিকরণ। সমানাধিকরণের উদাহরণ হিসাবে আমি বলতে পারি দশভুজা, দশভুজা মৃন্ময়ী। দশভুজা, তাহলে আমরা এটার ব্যাস বাক্য করতে পারি 10 ভুজ যার। তাহলে 10 সংখ্যা, ভুজ যার, ভুজ হচ্ছে কি, ভুজ মানে কি বলতো? বাহু, হাত। তাহলে 10 ভুজ, পূর্বপদ পরপদ কোনো পদেরই অর্থ প্রাধান্য পায়নি। দশভুজা বললেই দেবী দুর্গাকে আমরা জানি, হ্যাঁ, তো অন্য অর্থ প্রাধান্য পেয়েছে, অতএব এটা বহুব্রীহি সমাস। কিন্তু কোন শ্রেণীর বহুব্রীহি সমাস? সমানাধিকরণ। কিভাবে হলো? যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ হতে হবে, পূর্বপদকে কি হতে হবে? বিশেষণ হতে হবে, আর পরপদকে বিশেষ্য হতে হবে। পূর্বপদকে বিশেষণ এবং পরপদকে বিশেষ্য হতে হবে, এবং উভয় পদে শূন্য বিভক্তি হবে, উভয় পদে শূন্য বিভক্তি হবে। এই দুইটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে, যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য, দুইটা পদেই, পূর্বপদ এবং পরপদ দুইটা পদেই শূন্য বিভক্তি যুক্ত হবে, তখন তাকে আমরা বলবো সমানাধিকরণ বহুব্রীহি সমাস। ওকে, আরেকটা উদাহরণ দিই তোমাদের। তোমরা হয়তো খেয়েছো মিহিদানা। মিহিদানা খুবই টেস্টি, খেতে খুব ভাল লাগে। মিহি দানা যুক্ত বা যার, এভাবে বলা যায়। তো মিহি দানা, মিহি, মিহি একটা অবস্থান বোঝাচ্ছে, এই অবস্থা মানে বিশেষণ এটা, আর দানা এটা বিশেষ্য, দুটাই শূন্য বিভক্তি যুক্ত হয়ে আছে, অতএব এটাকেও আমরা বলবো সমানাধিকরণ বহুব্রীহি সমাস। ওকে, তাহলে আমরা দুইটার পার্থক্য হিসাবে দেখলাম, ব্যাধিকরণে দুটা পদে বিশেষ্য হতে হবে এবং এতে বিভক্তি যুক্ত হতে হবে। সমানাধিকরণে দুইটা পদে মানে প্রথম পদ বিশেষণ, পরপদ বিশেষ্য এবং শূন্য বিভক্তি যুক্ত হতে হবে। বেশ, তারপরে আমরা চলে যাই ব্যতিহার তৎপুরুষ সমাস। ব্যতিহার মানে মারামারির মতো অবস্থা, এটা তোমরা জানোই। কারকে আমরা মনে হয় পড়েছি, ব্যতিহার আর সহযোগী। ব্যতিহার মানে মারামারি প্রায়, ব্যতিহারের বানানটা হয়তো ভুল আছে, এখানে জফলা একটা হবে। তো যেমন 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 উদাহরণ হিসাবে আমরা বলতে পারি লাঠালাঠি, কানাকানি, হ্যাঁ, এই ধরনের, চুলোচুলি। গুড। যদি কানাকানি বলি, ব্যাস বাক্য হিসাবে আমরা যে কানে কানে যে কথা, এটা বিরোধিতার মতো করা আছে। বা লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ,
যে এইখানে কি করবে, দাঁড়াও এখানে লিখে দিই, কানে কানে যে কোথা। তো এখানে বিরুদ্ধতা তো রয়েছে, পাশাপাশি কি হবে, যে একই শব্দের পুনরুক্তি হবে। পুনরুক্তি তোমরা হয়তো জানো, পুনরায় পুনরায় ফিরে আসা। একই শব্দের পুনরুক্তি করে যদি এক জাতীয়ই ক্রিয়ার ভাব প্রকাশ করে, এক জাতীয় ক্রিয়া, যেমন কানে কানে, এই যে পদগুলো, এই পদগুলো পুনরুক্তি হয়েছে, প্রথম পূর্ব পদে যা বলেছে পরপদেও ওই পদেই একই পদ ব্যবহার হয়েছে, পাশাপাশি একই ধরনের ক্রিয়ার ভাব প্রকাশ করেছে। যেমন লাঠালাঠি যদি বলি, ঠিক একইভাবে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, তাহলে লাঠিতে লাঠিতে যুদ্ধ, একই শব্দ বারবার ফিরে এসেছে আর একই ধরনের একটা ক্রিয়ার ভাব প্রকাশ করেছে, তাকে আমরা বলছি ব্যতিহার বহুব্রীহি সমাস। মধ্যপদলোপী, মধ্যপদলোপী খুবই সহজ, যে মাঝখানের পদ, মধ্য মানে মাঝখানে, মাঝখানের পদ লোপ পাবে, হারিয়ে যাবে। একটা বড় ধরনের বাক্যাংশ থাকবে, মাঝখান থেকে এক কিছু পদ লুপ্ত হয়ে যাবে। যেমন যেমন উদাহরণ হিসাবে যদি আমরা বলি সোনামুখী চাল, সোনামুখী, আচ্ছা সোনামুখী, সোনামুখীর ব্যাসবাক্য আমরা করতে পারি, বলো তো কেউ, বলো। সোনার মতো মুখ, বা সোনার মতো মুখ যার, বা সোনার মতো উজ্জ্বল মুখ, সোনার মতো উজ্জ্বল মুখ, সোনার মতো উজ্জ্বল মুখ যার, সংক্ষেপে বলতে পারি সোনার মতো মুখ যার, এভাবে। তো পূর্বপদ সোনার, উজ্জ্বল মুখ, তো এখানে মাঝখানে মতো একটা পদ লুপ্ত হয়েছে। সোনামুখী বলতে এই সোনা বা উজ্জ্বল মুখ এটা কোনোটাকে বোঝাচ্ছে না, না বুঝিয়ে একটা আলাদা ধরনের নামকে বোঝাচ্ছে, এটা তো বহুব্রীহি সমাস হবেই, কিন্তু মাঝখানের পদগুলো লুপ্ত হয়ে গিয়েছে, লোপ পেয়েছে, এই কারণে একে বলবো মধ্যপদ লোপী বহুব্রীহি সমাস। নৈঅর্থক ঠিক একইভাবে তৎপুরুষ সমাসের মতো এখানেও না ভাব একটা প্রকাশ পাবে। যেমন আমরা যদি বলি নিখুঁত, নিখুঁত ভাবে কাজটি করবে, নয় খুঁত, নয় খুঁত যার, বা নয় খুঁত যাতে, যখন ব্যবহার করছি তখন একটা না ভাব প্রকাশ পাচ্ছে। ঠিক একইভাবে সোহার্থক, সোহার্থক মানে ব্যতিহারের উল্টোটা, এখানে সহযোগিতা বা বর্তমান, সহিত, সঙ্গে, এই ধরনের একটা ভাব প্রকাশ পাবে। যেমন আমরা যদি ব্যবহার করি সক্রিয়, ব্যাসবাক্য কি হবে সক্রিয়, সক্রিয় ক্রিয়ার সঙ্গে বর্তমান, সঙ্গে বর্তমান, বা ক্রিয়ার সহিত বর্তমান, সঙ্গে সহিত একই। আচ্ছা, তো এই যে সহিত, সহ, সহ, স ব্যবহার করা হচ্ছে বিশেষ করে সমস্ত পদে যদি স দিয়ে উচ্চারণ হয়ে থাকে, সবটা হবে না, বেশিরভাগের ক্ষেত্রেই দেখবে যে এটা সহার্থক বহুব্রীহি সমাস হওয়ার চান্স বেশি থাকে। এখানে সহিত, সঙ্গে থাকা একটি ভাব প্রকাশ পাবে। সংখ্যাপূর্বক, একটু আগে আমরা দশভুজা জেনেছি, এই দশভুজাকেও আমরা সংখ্যাপূর্বক বলে দিতে পারি, কারণ ব্যাস বাক্যে শুরুতে পূর্বপদটি সংখ্যাবাচক হবেই। যেমন ত্রিলোচন, ত্রিলোচনকে তিন বা ত্রিলোচন যার, যার মুখ্য বৈশিষ্ট্য হলো পূর্বপদটিকে সংখ্যাবাচক বিশেষণ হতেই হবে। সংখ্যাবাচক বিশেষণের পাশাপাশি
হ্যাঁ, কি বলছিলে? ক্রিয়ার সহিত বর্তমান, সহিত বা আমি সঙ্গে লিখে দিয়েছি, সহিত সাধু শব্দ, ক্রিয়ার সহিত বর্তমান, এখানে স একটা ভাব, সহযোগিতার ভাব থাকবে। ওকে, সংখ্যাপূর্বকে পূর্বপদটা অবশ্যই সংখ্যাপূর্বক বিশেষণ হবে। সংখ্যাপূর্বক বিশেষণ থাকলে তাকে আমরা সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাস, যেমন এখানে দশভুজাকে বলেছি, দশভুজা তোমার সমানাধিকরণের পাশাপাশি সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসও হবে। বেশ, চলো। বেশ, আচ্ছা, গুড কোশ্চেন, ভালো, সবচেয়ে ভালো প্রশ্ন এটা। দেখো, আমরা একটু আগে দেখলাম ত্রিলোচন, আগে দ্বিগু সমাসটা একটু জেনে নিই, ওকে, তারপরে বিভাজনটা করেছি। দ্বিগু সমাসের দুই গরুর সমাহার, এই ব্যাস বাক্যে দ্বিগু সমাস বলা হয়। এটি সমাসবদ্ধ পদ একটি। পূর্বপদ সবসময় সংখ্যাবাচক বিশেষণ হবেই এবং পরপদ সমাহার বা সমষ্টি বোঝাবে। দেখো, ঠিক একইভাবে ত্রিলোচন যখন বলছি, ত্রিলোচন যার, লোচন যার। আর একটা উদাহরণ যখন বলছি দ্বিগু, তো দ্বিগু, দ্বি গরুর সমাহার, গরুর সমাহার। দেখো, ত্রিলোচনের পূর্বপদ ত্রি, এটাও একটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। দ্বিগুরও পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ। লোচন পরপদ, গরু পরপদ। তাহলে আমরা মনে করতে পারি এই দুইটাই তো দ্বিগু সমাস হওয়া উচিত, কারণ দ্বিগু সমাসের বৈশিষ্ট্যই হচ্ছে পূর্বপদকে সংখ্যাবাচক বিশেষণ হবে। এটাও সংখ্যাবাচক বিশেষণ হয়েছে, এখানেও সংখ্যাবাচক বিশেষণ হয়েছে। আর বলেছে সমাহার বা সমষ্টি বোঝাবে। দেখো, এখানে দ্বিগরুর সমাহার যখন বলেছে, তাহলে এখানে দুইটা গরু একসঙ্গে যুক্ত হয়ে আছে, অর্থাৎ সমষ্টি হয়েছে, এই বৈশিষ্ট্যটা এখানে পূরণ করেছে। কিন্তু ত্রিলোচন যার যখন বলছি, তখন তিনটা লোচন যুক্ত হয়েছে, এই তিনটা লোচন যুক্ত হওয়া বা সমষ্টি হওয়াকে এখানে বোঝাচ্ছে না। না বুঝিয়ে কাকে বোঝাচ্ছে? ত্রিলোচনে শিবকে এসে বোঝাচ্ছে। ওকে, এখানে যেমন দুইটা গরুর সমাহারকে বোঝাচ্ছে, সমষ্টিকে বোঝাচ্ছে, এর আর অন্য কোনো অর্থ প্রাধান্য পাচ্ছে না। কিন্তু ত্রিলোচনে অন্য একটা অর্থ প্রকাশ পাচ্ছে। এই তিন বা লোচন বা তিন বা চোখ কোনোটাকেই প্রাধান্য দিচ্ছে না, না দিয়ে এখানে অন্য একটা অর্থকে প্রাধান্য দিয়েছে, আর এখানে গরুকেই প্রাধান্য দিয়েছে। তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে অন্য অর্থ প্রকাশ পেয়েছে, মানে কি, যতই এখানে সংখ্যাবাচক বিশেষণ প্রথমে থাকুক না কেন, হ্যাঁ, এখানে আমরা অন্য অর্থ পেয়েছি। অন্য অর্থ পেয়েছি জন্য একে আমরা বহুব্রীহি সমাস বলছি। আর এখানে অন্য অর্থ পাই নাই, এই জন্য একে আমরা দ্বিগু সমাস বলছি। পার্থক্যটা বোঝা গেছে আশা করি। ক্লিয়ার হয়েছে? শুনতে পাচ্ছ আমাকে? দ্বিগু সমাস এবং বহুব্রীহি সমাসে, যেটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস যেখানে আমরা পেয়েছি, সেই বহুব্রীহি সমাসে, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে পূর্বপদেও কি হচ্ছে? সংখ্যাবাচক বিশেষণ হচ্ছে। দ্বিগু সমাসেও পূর্বপদ তোমার সংখ্যাবাচক বিশেষণ হচ্ছে। তাহলে আমরা ধরে নিতে পারি এই ত্রিলোচন এবং দ্বিগু দুইটাই দ্বিগু সমাসেরই উদাহরণ, প্রথম পূর্বপদ অনুসারে। তার জন্য পরপদের অর্থটাকে বুঝতে লাগবে, দ্বিতীয় বৈশিষ্ট্যটাকে বুঝতে লাগবে। দ্বিগু সমাসের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে পরপদ যে বিশেষ্য রয়েছে সেটা সমষ্টি বোঝাবে, সমাহার বা সমষ্টি বা যোগ বোঝাবে। এখানে দ্বিগরুর সমাহার যখন বলেছি, তখনই বোঝা যাচ্ছে এখানে দুইটা গরু যুক্ত হয়ে আছে। দ্বিগু যখন বলছি, তখনও ঠিক দুইটা গরুকেই বোঝাচ্ছে, অন্য কোনো অর্থ এখানে প্রাধান্য পাচ্ছে না, অন্য অর্থ এখানে প্রকাশ পাচ্ছে না, তাই তো?
কিন্তু ত্রিলোচনে সংখ্যাবাচক বিশেষণ হওয়া সত্ত্বেও তিন এবং লোচন মানে হচ্ছে চোখ, পূর্বপদ এবং পরপদ এখানে কোনোটারই অর্থ প্রাধান্য পেল না। না পেয়ে শিব একটা অর্থ প্রকাশ পেল, অর্থাৎ অন্য একটা অর্থ প্রকাশ পেল। তাহলে দ্বিগু এবং বহুব্রীহি সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে পার্থক্য এখানে প্রকাশ হয়ে পেল, যে এখানে যতই পূর্বপদের মিল থাকুক না কেন বহুব্রীহি সমাসে অন্য একটা অর্থ প্রকাশ পাবে, আর দ্বিগু সমাসে অন্য একটা অর্থ প্রকাশ পাবে না, খালি সমষ্টিটাই বোঝাবে। কি গঠন অনুসারে বলবো না, এখানে সমাহার অনুসারে হবে, সমষ্টি অনুসারে হবে। আর বহুব্রীহি সমাসটা অর্থ অনুসারে। হুম হুম গঠনগত দিক থেকেই শ্রেণী বিভাগ করা হয়েছে, এটা ঠিক ধরা যাবে। কিন্তু ওইভাবে ডাইরেক্ট ব্যাকরণগত কোনো নিয়ম তৈরি হয়নি এখনো, বলা যাবে না। এটাকে সমষ্টি অর্থে ধরে নিতে হবে, যোগ অর্থে। ওকে, আমরা তো নতুন নিয়ম তৈরি করতে পারি না, আমরা ব্যাকরণবিদদের নিয়মগুলোকেই আওড়ে চলছি। কেউ যদি তোমরা পরবর্তীকালে পিএইচডি গবেষণা করে বুক প্রকাশ করতে পারো, তাহলে সেই ধরনের মতবাদকে প্রাধান্য দেওয়া যেতে পারে। ঠিক আছে, বেশ, চলো তাহলে আমরা দ্বিগু সমাসও জেনে ফেলেছি। একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বেশি সমাসের মধ্যে এবং অনেকে মনে করে এটা কষ্টসাধ্য বোঝা, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসটাও একটা সমাসবদ্ধ পদ, যে করে সেই ধরে ব্যাস বাক্য, এটা কর্মধারয় সমাসেরই উদাহরণ। কর্মধারয় সমাসে দেখো, উদাহরণটা দিই, পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য, পূর্বপদ সংক্ষেপে লিখছি বিশেষ্য, পরপদ বিশেষণ, পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, কিংবা পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষণ উভয়ে হতে পারে, আর পরপদের অর্থই প্রাধান্য পাবে। তাহলে পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ বিশেষ্য বা বিশেষণ, পরপদ বিশেষ্য বা বিশেষণ, কিংবা উভয়ই বিশেষ্য বা বিশেষণ হতে পারে, আর পরপদের অর্থই প্রাধান্য পাবে, তাকে আমরা বলবো কর্মধারয় সমাস। তাহলে আমরা এতক্ষণ ধরে যে সমাসগুলো পড়ছি, দেখলাম সেখানে যে দ্বন্দ্ব সমাসে প্রত্যেকটা পদেরই অর্থ প্রাধান্য পাবে, তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে, কিন্তু পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লুপ্ত হবে। বহুব্রীহিতে আমরা দেখলাম তোমার ব্যাসবাক্যের থেকে অন্য একটা অর্থ প্রাধান্য পাবে। দ্বিগু সমাসে আমরা দেখলাম সেখানে সংখ্যাবাচক বিশেষণে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হবে এবং সমষ্টি বা সমাহার বোঝাবে। ঠিক একইভাবে কর্মধারয় সমাসে এসে জানবো যে পূর্বপদ বা পরপদ বিশেষ্য বা বিশেষণ বা উভয়েই হতে পারে, আর পরপদের অর্থই প্রাধান্য পাবে। পার্থক্যটা ক্লিয়ার হয়েছে? গুড। উদাহরণ হিসাবে আমি শ্রেণীতে আলোচনা করছি। প্রায় 5 ভাগে ভাগ করা হয়েছে কর্মধারয় সমাসকে। যেমন উদাহরণ, সাধারণ কর্মধারয় সমাসের থেকে সত্য কথা, সত্য কথা, সত্য যে কথা, সমস্ত পদ সত্য কথা, উল্টো দিকে লিখলাম। সাধারণ কর্মধারয় আমরা কর্মধারয় বলতেই বুঝেছি বিশেষ্য বিশেষণ থাকবে আর পরপদের অর্থ প্রাধান্য পাবে। যে সাধারণভাবে বিশেষ্য এবং বিশেষণ যদি থাকে, যেমন সত্য এবং কথা,
সত্যকে আমরা বিশেষণ, কোথাকে বিশেষ্য হিসেবে পাচ্ছি, বিশেষণ এবং বিশেষ্যের মধ্যে তৈরি হয়ে কোথাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সত্য কথা তৈরি হয়েছে। অতএব এটা সাধারণ কর্মধারয় সমাস হবে। অর্থাৎ সাধারণ কর্মধারয় সমাসে সরাসরি বিশেষ্য বিশেষণ বা বিশেষণ বা বিশেষ্য উভয় থাকতে পারে। যেমন নবান্ন, নব, নব যে অন্ন, নবান্ন। ঠিক একইভাবে এটাতেও বিশেষণ আর বিশেষ্যের মধ্যে হয়েছে সরাসরি, অতএব এটাকে আমরা সাধারণ কর্মধারয় সমাস বলছি। মধ্যপদলোপী কর্মধারয় সমাস বহুব্রীহি সমাসে যেমন মধ্যপদলোপী বহুব্রীহি সমাস পড়েছি, ঠিক একইভাবে এখানেও মধ্যপদের লোভ হবে। যেমন সিংহ চিহ্নিত আসন, সবচেয়ে জনপ্রিয় একটি উদাহরণ, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, সিংহাসন। তো এখানে আমরা দেখছি সিংহ হচ্ছে বিশেষ্য, আসন বিশেষ্য চিহ্নিত, মাঝখানে এটা লুপ্ত হয়ে গিয়েছে। আমরা জানি বিশেষ্য বিশেষণের যদি তোমার সমাস হয় তাহলে সেটা কর্মধারয় সমাস, আর যেহেতু মাঝখান থেকে লুপ্ত হয়ে গিয়েছে অতএব এটাকে আমরা বলবো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন আরেকটা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মধ্যপদলোপীর ছায়াতরু, ছায়াতরু, ছায়াতরুর তোমার ব্যাস বাক্য হবে ছায়া প্রধান, ছায়া প্রধান তরু, ছায়া প্রধান তরু। তো এখানে আমরা দেখব এই যে প্রধান, প্রধান মাঝখানের যে পদটি এটা লুপ্ত হয়ে গিয়েছে, তার ফলে তৈরি হয়েছে এটি, অতএব একে আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলব। এই তিনটা আমি বিস্তারিতভাবে আলোচনা করছি, একটু মনোযোগ দিয়ে শুনবে। এটা অনেকেই মনে করে যে খুবই কঠিন, কিন্তু ততটা কঠিন না যতটা বলা হয়। উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাস। উদাহরণটাতে দেখো, তার হৃদয়টা কমলের মতো। এই কয়েকটা সমাস সাধারণত তুলনা করার ক্ষেত্রেই সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। তার হৃদয়টা কমলের মতো কোমল, কমলের মতো কোমল, এটা মতোটা উঠে নেই, তোমরা দেখবে পিডিএফটাতে এই অংশটা সেদিন দেওয়া হয়নি, আমি একটু পরে লিঙ্কটা শেয়ার করছি, এটা ডাউনলোড করে নেবে। তার হৃদয়টা কমলের মতো কোমল। তো দেখো এখানে এই বাক্যটাতে প্রধানভাবে আলোচনা করা হয়েছে কাকে? এই বাক্যটাতে কাদের আলোচনা, কোন বিষয়টা তুলে ধরা হয়েছে, কাকে তুলে ধরার জন্য বাক্যটা ব্যবহার হয়েছে বলো কেউ? হৃদয়কে, হৃদয়টা। তাহলে হৃদয় যে প্রধান বক্তব্য বাক্যটার, এই প্রধান বক্তব্যটার নাম হলো উপমেয়। যে বাক্যে যে প্রধান বা প্রধান বক্তব্য, মূল বক্তব্য, তাকে আমরা বলবো উপমেয়। এগুলো সাধারণত আলংকারিক শব্দ, অলংকারের আলোচনার ক্ষেত্র দিয়ে এই শব্দগুলো এখানে এসেছে, উপমেয়। এই প্রধান আলোচ্য বিষয় যেহেতু, সেটাকে আমরা উপমেয় বলছি। আর কার সঙ্গে তুলনা করা হচ্ছে, এই যে প্রধান বক্তব্যটা কার সঙ্গে তুলনা করা হচ্ছে? কমলের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই না? পদ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে হৃদয়টাকে, এই যার সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে আমরা বলছি উপমান। অন্যভাবে আমরা বলতে পারি, যাকে তুলনা করা হয় তাকে আমরা বলবো উপমেয়, এবং যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলবো উপমান। ওকে, ঠিক একইভাবে হৃদয়ের যেমন গুণ, কমলেরও তেমন গুণ। কি ধরনের গুণ? কোমল গুণ, এটা একটা গুণ। হৃদয়ও যেমন নরম, কমলও তেমন নরম। তাহলে দুইজনের মধ্যে একই ধরনের গুণ রয়েছে। আমরা যেমন মিডিল টার্ম অঙ্ক করতে গিয়ে একই ধরনের এক্স বা এক্স মাইনাস ওয়ান যদি পেয়ে থাকি জায়গায় জায়গায়, তাহলে আমরা একটা কমন নিয়ে নিই। ঠিক এইভাবে এখানে বলা হচ্ছে এটাকে কমন গুণ বা সাধারণ গুণ। ইংরেজিতে কমনের শব্দের অর্থ সাধারণ, তাহলে আমরা এটাকে বলছি সাধারণ গুণ। হৃদয়েরও যা গুণ, কমলেরও তা গুণ। কি গুণ? কোমল বা নরম।
তো সেই দুইটারই একই ধরনের গুণ রয়েছে, এ কারণে একে বলা হচ্ছে সাধারণ গুণ। আর দুইটা বা উপমেয় এবং উপমানকে তুলনা করতে গিয়ে যে শব্দটা ব্যবহার করা হয়েছে তাকে আমরা বলবো তুলনাবাচক শব্দ। তুলনাবাচক শব্দ। তাহলে আমরা এখান থেকে কয়েকটা অংশ জানলাম, গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। একটা উপমেয় যাকে তুলনা করা হয়, যেমন ওই বাক্যে তুলনা করা হয়েছে হৃদয়কে, হৃদয় হলো তোমার উপমেয়। এবং যার সঙ্গে তুলনা করা হয়, যেমন কমল বা পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে, তাকে আমরা বলছি উপমান। সাধারণ ধর্ম বা সাধারণ গুণ হলো উপমেয় এবং উপমানের মধ্যে যেটা কমন গুণ, সেটা হলো তোমার এখানে কোমল বা নরম। আর দুইটাকে তুলনা করতে গিয়ে যে শব্দটা ব্যবহার করা হয়েছে মত, সেই শব্দটাকে বলা হচ্ছে এখানে তুলনাবাচক শব্দ। ক্লিয়ার হয়েছে লাইনটাতে? উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ বোঝা গেছে? বেশ, তাহলে আমরা একটা উদাহরণ হিসেবে ব্যবহার করি, তাহলে বুঝতে পারবে। উদাহরণ দিই। ছোট্ট নরম হিসেবে দিই, ঘনশ্যাম। জানো তো মনে হয়, ঘন মানে হচ্ছে এইখানে ঘন মানে ওই একদম ঘন না, ঘন বলতে এখানে মেঘকে বোঝানো হচ্ছে। ঘন শ্যামের ন্যায়, ন্যায় বা মতো একই। ঘন শ্যামের ন্যায়, ঘন শ্যামের ন্যায়। এখানে দেখো ঘন শ্যামের ন্যায়, কার সঙ্গে কার তুলনা করা হয়েছে বলো? ঘন মানে মেঘ যদি বলি, শ্যাম বলতে কৃষ্ণ বোঝানো হচ্ছে না। দেখো কাকে তুলনা করা হয়েছে, এটা নাই প্রায়। এক মিনিট। ঘন শ্যাম বা ঘন শ্যামের ন্যায়, এখানে কাকে তুলনা করা হয়েছে এটা বের করো তো দেখি। মেঘকে তুলনা করা হয়েছে, কার সঙ্গে তুলনা করা হয়েছে? শ্যামের সঙ্গে। তাহলে উপমেয় কোনটা? উপমেয় হলো ঘন। আর উপমান? গুড, যাকে তুলনা করেছে। এইটার ব্যাস বাক্যটা আমি একটু চেঞ্জ করে দিই। ঘন বা ঘনের ন্যায় শ্যাম, ঘনের ন্যায় শ্যাম। ঘন হচ্ছে মেঘ, ন্যায় মানে তো তুলনাবাচক শব্দ, এবং শ্যাম কৃষ্ণ। কৃষ্ণ শব্দটি এখানে কালো অর্থে ব্যবহার হয়েছে। ওকে, একটু চেঞ্জ করে দিলাম এটা ব্যাস বাক্যটা। ঘনের ন্যায় শ্যাম। দেখো কাকে তুলনা করা হয়েছে এখানে নেই, উজ্জ আছে। কার সঙ্গে তুলনা করা হয়েছে, সেটা মেঘের সঙ্গে তুলনা করা হচ্ছে, অতএব এটা হচ্ছে উপমান। সাপোজ একটা গাছকে তুলনা করা হলো, বট গাছকে তুলনা করা হলো। বট গাছটি ঘনের ন্যায় শ্যাম। তাহলে এখানে উপমেয় বা উপমিত, উপমেয়টা এখানে নেই, মানে যাকে তুলনা করা হচ্ছে সেটা নাই, যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা আছে। যার সঙ্গে তুলনা করা হচ্ছে এটা তাহলে উপমান, হয় না?
বটটা যেমন কালো, আমি একটা সাপোজ বললাম বট যেমন কালো, বা চুল বললাম এখানে, চুল, বলো কি বলতে চাইছো বলো। আচ্ছা, আমি পুরোটা লাইন ধরে করেছি। বললাম চুল, চুলগুলো ঘনের ন্যায় শ্যাম, ঘনের ন্যায় শ্যাম, আমি পুরো বাক্যটা বলে দিলাম এখানে। এইখানে এই চুলগুলো, এই পদটা উজ্জ্ব আছে নাই, এইটুকু আছে মাত্র। তাহলে ঘনের ন্যায় শ্যাম, এইখানে ঘন আর চুল কাকে তুলনা করা হচ্ছে? মূল বক্তব্যটা কি? চুল, তাই না? মূল বক্তব্য চুল, চুলকে আলোচনা করতে গিয়ে তো এই সব তুলনাগুলো এনেছে। তাহলে চুল মূল বক্তব্য, বা চুলকে তুলনা করা হচ্ছে, অতএব এটা হচ্ছে উপমেয়, আমি একটু আগে যা বললাম। আর কার সঙ্গে তুলনা করা হচ্ছে? ঘনের সঙ্গে, মেঘের সঙ্গে, তাহলে এটা হলো উপমান। যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। আর ন্যায় হলো কি? তোমার তুলনাবাচক শব্দ, তাই তো। তারপরে শ্যাম, কৃষ্ণ বা কালো, এটা হচ্ছে চুলগুলো যেমন কালো, ঘনও তেমন কালো, অতএব দুইটার মধ্যে কমন গুণ এটা, এটা হচ্ছে সাধারণ গুণ বা ধর্ম। ওকে, তাহলে আমরা দেখলাম এইটুকু অংশ দেওয়া আছে ঘনের ন্যায় শ্যাম, তাহলে উপমেয়টা দেওয়া নাই। উপমেয়টা যেহেতু দেওয়া নাই, তাহলে আমাদের এইখানে পেলাম ঘনের ন্যায় শ্যাম, ঘনশ্যাম। এখানে উপমান এবং তুলনাবাচক শব্দের সঙ্গে সাধারণ ধর্মের যে সমাস হয়েছে, উপমানের সঙ্গে সাধারণ ধর্মের যে সমাস, তাকে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। এবার ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? কেউ রেসপন্স দাও। আমি চারটা জিনিস বলেছি কর্মধারায় আলোচনা করতে গিয়ে। একটা উপমেয়, বলে উপমেয় কাকে বলে? কোন বিষয়টাকে উপমেয় বলে? যার সঙ্গে তুলনা করা হয়। এই এই বাক্যটাতে আমরা যেমন দেখেছি চুলগুলো ঘনের ন্যায় শ্যাম, তাহলে চুলগুলোকে তুলনা করা হয়েছে, তাই না? তাহলে এটা উপমেয়। আর উপমান কাকে বলে? যাকে তুলনা করা নয়, যার সঙ্গে তুলনা করা হয়। সরি, আমি আমিও ভুলে যাচ্ছি। দেখো, উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয়, মূল বক্তব্য যা। উপমা হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয়। তো যার সঙ্গে তুলনা করা হয়, আমরা চুলগুলোকে কার সঙ্গে তুলনা করেছি? ঘনের সঙ্গে, তাহলে এটা উপমান। ওকে। আর এই যে উপমেয় এবং উপমান, এই দুইটার মধ্যে সাধারণ একটা ধর্ম, সাধারণ একটা গুণের কথা বলা হয়েছে। সেই সাধারণ গুণটা কি? শ্যাম, কালো, চুলগুলো যা কালো, মেঘও সেই রকম কালো, তাই না? একটু আগে যেমন উদাহরণটাতে বলেছিলাম না, একটা উদাহরণ টেনে নিই আর জায়গা দেখি। হুম, এই যে তার হৃদয়টা কমলের মতো, এখানে আবার দেখি, তার হৃদয়টা কমলের মতো নরম, কোমল বললাম, নরম বললাম। এই যে লাইনটা বলছি, এই লাইনটার মূল বক্তব্য কোনটা, বা কাকে তুলনা করা হয়েছে? পড়ে দেখো। হৃদয়কে তুলনা করা হচ্ছে, তাহলে যাকে তুলনা করা হচ্ছে তাকে আমরা কি বলছি? উপমেয়। আর যার সঙ্গে হৃদয়টা কার সঙ্গে তুলনা করেছি? কমলের সঙ্গে, পদ্মের সঙ্গে। তাহলে যার সঙ্গে তুলনা করছি তাকে কি বলা হচ্ছে? উপমান। আর হৃদয় এবং কমল, এই দুইটারে একটা সাধারণ ধর্ম রয়েছে, দুইটারে কমন গুণ আছে। হৃদয়টাও যেমন নরম, কমলও তেমন নরম, সেই নরমটা এখানে বলে দিয়েছে। তাহলে এটা দুইটারই গুণ, তাহলে তাকে আমরা সাধারণ গুণ বলছি।
সাধারণ গুণ এই কারণে বলেছি, তোমাদের একটু আগে বললাম যেমন মিডল টার্ম অঙ্ক করতে গিয়ে চারিদিকে যদি এক্স দেখে যাই তাহলে ওটাকে কমন নিয়ে ফেলি, ঠিক এইরকম ভাবে দুইটা বিজাতীয় বস্তুর মধ্যে একটা কমন গুণ পাওয়া গেছে, তো এটাকে আমরা সাধারণ গুণ বলছি। আর উপমেয় এবং উপমানকে তুলনা করতে গিয়ে একটা তুলনাবাচক শব্দ ব্যবহার করেছে, এটা তুলনাবাচক শব্দ হিসেবে হচ্ছে। এই চারটা বিষয় তোমাদের ক্লিয়ার হয়েছে? এই চারটা বিষয় যদি ক্লিয়ার হয় তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এই উদাহরণটাতে আমি বললাম যে চুলগুলো ঘনের ন্যায় শ্যাম। চুলগুলো ঘনের ন্যায় শ্যাম যখন বলছি তখন এখানে উপমেয় আমরা সরাসরি বুঝে গেছি যে উপমেয় হলো তোমার চুল, কারণ তাকে তুলনা করা হচ্ছে, তাই না? কার সঙ্গে তুলনা করা হচ্ছে? ঘনের সঙ্গে তুলনা করা হচ্ছে, এটাও বুঝলাম উপমান। ন্যায় বা মতো এটা তুলনাবাচক শব্দ আমরা বুঝেছি। চুলগুলো যেমন কালো, ঘন ঘন তেমন কালো, অতএব শ্যাম হলো সাধারণ গুণ। কিন্তু এইখানে উদাহরণে উপমেয়টা দেওয়া নেই, উপমেয়টা উহ্য আছে শুধু ঘনের ন্যায় শ্যাম, ঘনের ন্যায় শ্যাম এইটুকু দেওয়া আছে। কার কার কোন কোন শব্দ দেওয়া আছে? উপমান এবং তুলনাবাচক শব্দ আর সাদৃশ্য সাধারণ ধর্ম। তো এইখানে বলছি যে উপমান এবং সাধারণ ধর্মের যে সমাস কর্মধারয় সমাস হয় তাকে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। ওকে, এবার ক্লিয়ার হয়েছে উপমান কর্মধারয় সমাস আশা করি। হ্যাঁ, উপমিতের একটা উদাহরণ দিই, ক্লিয়ার হবে। সমস্ত পদ আসলে পুরোটার হবে না, ওটা তো একটা পুরো বাক্য, হয় উপমেয় উপমানের দিকে হবে, নয় উপমান উপমিত হবে। আমি আর একটা উদাহরণ দিই উপমিতের, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। উপমিতের দিক থেকে আমি যদি বলি মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, সমস্ত পদ কি হতে পারে? মুখচন্দ্র, ইয়েস, তাই না? মুখ চন্দ্রমুখী, ওটা আলাদাভাবে হচ্ছে, মুখচন্দ্রই হবে। হ্যাঁ, দেখো তাহলে বলেছে মুখ চন্দ্রের ন্যায়, এইখানে বের করার চেষ্টা করো। কেন বের করবে সেটা সরাসরি বুঝে যাবে যে ন্যায় বা মতো এই ধরনের তুলনাবাচক যদি শব্দ থাকে সরাসরি বুঝে যাবে যে এখানে হয় উপমেয় হবে নয় উপমিত হবে, এই দুইটার মধ্যে একটা সমাস হবেই। মানে তুলনাবাচক কোনো ব্যাসবাক্য তৈরি হলেই বুঝে যাবে এটা উপমেয় বা উপমিতের মধ্যেই হবে, তারপরে তখন তোমরা চিন্তা ভাবনা করা শুরু করবে। তো এখানে ঠিক একইভাবে মুখ চন্দ্রের ন্যায় তুলনা করেছে, অতএব এটা কর্মধারয় সমাসের উপমেয় বা উপমিত, উপমিত বা উপমান কর্মধারয় সমাসই হবে। তো কোনটা হবে সেটা বের করি। মুখ চন্দ্রের ন্যায়, এখানে মূল বক্তব্য বা কাকে তুলনা করা হয়েছে পাবো কি? বলো, এখানে মুখকে তুলনা করা হবে, তা মুখকে তুলনা করা হয়েছে মানে এটা উপমেয় পেয়ে গেছি। গুড। কার সঙ্গে তুলনা করেছি? চন্দ্রের সঙ্গে, অতএব এটা উপমান। এটা তুলনাবাচক শব্দ, তাই না? কিন্তু সাধারণ গুণটা নাই, সাধারণ গুণ নাই। বেশ, তো সাধারণ গুণ যখন নেই তাহলে উপমেয় এবং উপমানকে পেয়েছি, উপমেয় এবং উপমান, আর এই শব্দটা তো থাকবেই, এই শব্দটা না হলে তো উপমেয় বা উপমিত মানে হবেই না, এটা থাকবেই তুলনাবাচক শব্দটা, এই দুটাকে গুরুত্ব দেবে। উপমেয় এবং উপমান, এই উপমেয় এবং উপমানের যদি কোনো কর্মধারয় সমাস হয় তাহলে তোমরা অবশ্যই বুঝবে এটা উপমিত কর্মধারয় সমাস। এবার আশা করি বুঝবে যে এইখানে প্রথম উদাহরণটাতে যখন বলেছি তখন উপমান এবং সাধারণ ধর্ম রয়েছে, উপমান এবং সাধারণ ধর্মের যদি হয় তাহলে উপমান কর্মধারয় সমাস হবে, আর উপমেয় এবং উপমানের যদি সমাস কর্মধারয় সমাস হয় তাহলে তাকে আমরা উপমিত কর্মধারয় সমাস হবে। একসঙ্গে চারটা বিষয় থেকেই
সমাসবদ্ধ পদ তৈরি করতে পারে না। যেমন আমরা একটু আগে তার হৃদয়টা কমলের মতো কোমল বলেছি, ওখানে উপমেয়, উপমান, তুলনাবাচক শব্দ এবং সাধারণ ধর্ম প্রত্যেকটাই রয়েছে। সেই প্রত্যেকটা বিষয়ের বা অংশ দিয়ে একটা সমাসবদ্ধ পদ তৈরি হয় না। ওকে, তাহলে আমরা দেখলাম উপমান এবং সাধারণ ধর্মের যদি সমাস হয় তাহলে তুলনা হয়, তাহলে আমরা তাকে বলবো উপমান কর্মধারয় সমাস, এবং উপমেয় এবং উপমানের যদি তুলনা হয় তখন তাকে আমরা উপমিত কর্মধারয় সমাস বলবো। ক্লিয়ার হয়েছে? বেশ, আর একটা বিষয় বলি, মন, রূপ, মাঝি। মন, মাঝি, দেখো এখানেও ঠিক মন, মাঝি, কাকে তুলনা করা হচ্ছে? মনকে, মানে হচ্ছে এটা উপমেয়। কার সঙ্গে তুলনা করছি? মাঝির সঙ্গে, অতএব উপমান। তাহলে উপমেয় এবং উপমান এখানেও আছে, তাহলে এটা সরাসরি উপমিত হওয়া দরকার, হয় কি না? হ্যাঁ, উপমেয় এবং উপমান যদি, উপমেয় এবং উপমানের যদি সমাস হয় তাহলে তাকে আমরা উপমিত কর্মধারয় সমাস বলবো। যেমন এখানে পেয়েছি উপমেয় এবং উপমান, মুখচন্দ্রের ন্যায় মুখচন্দ্র, উপমেয় এবং উপমানের কর্মধারয় সমাস হয়েছে, অতএব এটা উপমিত কর্মধারয় সমাস, তাই না? ঠিক, হ্যাঁ ওইটাই আলোচনা করছি, যে এখানেও ঠিক একইভাবে মন উপমেয়, মাঝি পরপদ উপমান, উপমেয় এবং উপমানের মধ্যে কি হলো? সমাস হলো, অতএব এটা উপমিত কর্মধারয় সমাস বলতে পারি, কিন্তু এটা উপমিত কর্মধারয় সমাস হবে না। একটু তফাৎ কেন? যে রূপ শব্দটি বসেছে এখানে, এই শব্দটি বোঝানোর মধ্যে দিয়ে একটা অভেদ কল্পনা করা হয়। অভেদ মানে কোনো ভেদাভেদ বা পার্থক্য নাই, অর্থাৎ মন যাকে বলবো মাঝিও তাকে বলবো, অর্থাৎ মন যা মাঝিও তা, দুটোই সমান, দুটি একই, কোনো অভেদ নাই নিজেদের মানে উপমেয় এবং উপমানের মধ্যে। উপমেয় এবং উপমানের মধ্যে যদি কোনো অভেদ না থাকে, ভেদাভেদ বা পার্থক্য না হয়, তাহলে তাকে আমরা বলবো রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসে সাধারণত মাঝখানে রূপ শব্দটি থাকে বা লিখতে লাগে। এখানে দেখো মুখ চন্দ্রের ন্যায় উপমেয় এবং উপমান হয়েছে, কিন্তু মুখচন্দ্র যখন বলছি সেখানে তোমার মুখ যা চন্দ্রতা কোনো সেভাবে অভেদ বা একই ভাব প্রকাশ করছে না। ঠিক একইভাবে আরো বিশেষ করে উদাহরণ কয়েকগুলো দিই, যেমন নদীরূপ জপমালা, নদী জপমালা, অর্থাৎ নদীও যাকে বলছি জপমালাও তাকে বলছি। ভাব রূপ সিন্ধু, ভাব রূপ সিন্ধু, ভাবও যেমন সিন্ধুও তেমন। হ্যাঁ, সিন্ধু যেমন একেবারে কখন কি ভাব পরিবর্তন করে ফেলে, ঠিক একইভাবে ভাবও, অনুভূতিটাও সেভাবে পরিবর্তন হয়ে থাকে। তাহলে যৌবন রূপ কুসুম, অর্থাৎ যৌবন এবং কুসুম একই রকম ভাবে প্রকাশিত হয়েছে, অতএব একে বলা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তাহলে আমরা, হ্যাঁ হ্যাঁ, মন মাঝি, দিল দরিয়া, হ্যাঁ মানব জমিন, এগুলো রূপক কর্মধারয়, মানব রূপ জমিন। তাহলে আমরা উপমান কর্মধারয় সমাসে পেলাম উপমানের সঙ্গে সাধারণ ধর্মের সমাস, এবং উপমিত কর্মধারয় সমাসে পাবো উপমেয় এবং উপমানের সমাস। কর্মধারয় সমাসে পাবো উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ সম্পর্কের সমাস। এটুকুই পার্থক্য, আশা করি ক্লিয়ার হয়েছে। বেশ, চলো আরেকটু টাচ করে দিই। অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব একদম নামের মধ্যেই বোঝা যাচ্ছে, অব্যয় থাকছে, অর্থাৎ ব্যাস বাক্যের সঙ্গে সমস্ত পদ তৈরি হবে, সমস্ত পদের পূর্বে একটি অব্যয় যুক্ত হয়ে অব্যয়ের ভাব সৃষ্টি করবে। যেমন জন্ম হতে আজন্ম, আ দিয়ে একটা অব্যয়ের ভাব সৃষ্টি করেছে, পূর্বপদের যে জন্ম শব্দটি অর্থ, যে পূর্বপদটা রয়েছে এই পদেরই অর্থ প্রাধান্য পাচ্ছে। দেখো অব্যয়ীভাব সমাসে তাহলে আমরা দেখছি একটি অব্যয় তৈরি হবে এবং পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। যেমন জন্ম হতে, জন্ম পূর্বপদ, এখানে
সমস্ত পদে আ অব্যয়ের ভাব প্রকাশ করেছে এবং পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে। নিত্য সমাসে এটা কেউ কেউ স্বীকার করেছে, কেউ কেউ স্বীকার করেনি, কিন্তু বাংলায় ব্যবহার হচ্ছে। নিত্য সমাস খুবই সহজ। এটা সাধারণত ব্যাস বাক্য তৈরি হয় না। ব্যাস বাক্য এবং সমস্ত পদের মধ্যে কোনো সম্পর্ক সেভাবে থাকে না। অর্থাৎ ব্যাস বাক্য এবং সমস্ত পদের মধ্যে একটা পার্থক্য থাকে। সমস্ত পদের ব্যাস বাক্য আলাদা আলাদা তৈরি হয়, তখন তাকে আমরা নিত্য সমাস বলবো। যেমন এখানে কেবল হাঁটা ব্যাস বাক্য হয়েছে, তখন তার সমস্ত পদে হাঁটাহাঁটি তৈরি হয়েছে। হাঁটাহাঁটি যে সমস্ত পদটা রয়েছে তার ব্যাস বাক্যের সঙ্গে সেভাবে কোনো মিল নেই, আলাদা হয়েছে। যেমন ভাষান্তর, এটা এখানে একটু কি বলে ফাঁকা হবে, অন্য ভাষা, অন্য ভাষাকে আমরা ভাষান্তর বলছি। কিংবা নামান্তর, কেবল নামকে বলছি। অর্থাৎ এখানে সমস্ত পদ এবং ব্যাস বাক্য এটার মধ্যে পার্থক্য নেই, সরি আলাদা হয়ে গেছে, পার্থক্য আছে। অতএব এগুলোকে আমরা বলছি নিত্য সমাস। নিত্য সমাসে খুব সহজ, একেবারে ব্যাস বাক্য এবং সমস্ত পদ আলাদা আলাদা হবে, ব্যাস। ওকে, অর্থাৎ ব্যাস বাক্যের সঙ্গে সমস্ত পদে পূর্বপদ এবং উত্তর পদের কোনো মিল থাকবে না, অন্য রকমের তৈরি হবে। যেমন এখানে হাঁটাহাঁটি কেবল হাঁটা, ভাষান্তর অন্য ভাষা, নামান্তর কেবল নামান্তর। ওকে, আশা করি তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়েছে বিষয়টা।